আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যথারীতি পড়াশোনা শুরু করে দিয়েছো। তো খুবই ভালো কথা যে পড়াশোনা শুরু করেছো। তো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে কি না, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি, যে তোমার দু ধরনের হাইড্রোকার্বন জেনারেলি হয়। একটা হচ্ছে অ্যালিফেটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এই দু ধরনের জেনারেলি হাইড্রোকার্বন হয়। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা হচ্ছে তোমাদের 9-10 এর সিলেবাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 9-10 এর সিলেবাস। তোমাদের 9-10 যে কেমিস্ট্রি পার্টটা আছে, তার 20 to 25% কিন্তু এই এই চ্যাপ্টারগুলো আছে, মানে এই ইউনিট 9। ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর তোমার অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে তোমার ইউনিট 7 আর ইউনিট 8। এই দুটো ইউনিটে হচ্ছে তোমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন, মানে তোমার মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এইসব সম্বন্ধে আছে। ঠিক আছে, ইউনিট 7 আর ইউনিট 8-এ। আর ইউনিট 9-এ হচ্ছে তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এই যে পুরো সিলেবাসটা দেখছো তোমরা, এটা কিন্তু ক্লাস 9-এর 9-10-এর ফিজিক্যাল সায়েন্সের যারা এক্সাম দেবে তাদের সিলেবাস। 11-12 এর জন্যও কিন্তু এই চ্যাপ্টারগুলো আছে। 11-12 এর জন্য এই চ্যাপ্টারগুলো আছে, কিন্তু একটু বেশি ডিটেলসে আছে। ঠিক আছে, এখানে শুধু অনেকটা কম কম করে দেওয়া আছে। এখানে প্রত্যেকটা টপিকই আছে যেগুলো 11-12 অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে, কিন্তু 9-10 কিছু কিছু অংশ দেওয়া আছে আছে কিন্তু 11-12 এর ক্ষেত্রে কিনা প্রত্যেকটা টপিক খুব ডিটেলসে দেওয়া আছে, খুব ডিটেলসে। যেমন ধরো নেম রিয়াকশন, অনেক বেশি নেম রিয়াকশন, এখানে হয়তো 2-3টে নেম রিয়াকশন দেওয়া আছে। এখানে বেনজিন, যেমন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে শুধু বেনজিন, টলুইন, জাইরিন আছে। ওখানে আরো অন্যান্য ন্যাপথালিন, ফেনফথেলিন, প্রচুর অনেক ধরনের মানে অ্যারোমেটিক কম্পাউন্ড সম্বন্ধে তোমাদের পড়তে হবে 11-12 এর ক্ষেত্রে। কিন্তু 9-10 এর ক্ষেত্রে অতটা ডিটেলসে বেশি কিছু পড়ার দরকার নেই। 9-10 এর ক্ষেত্রে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আছে, সেটা শুধুমাত্র ইউনিট 9, যেটা তোমরা পাবে কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস বলে। ঠিক আছে, এই ইউনিট 9-এর তোমার আমি বারবার বলছি, এটা কিন্তু 9-10 এর সিলেবাস। 11-12 এর সিলেবাসটা কিন্তু একটু বেশি ব্রড সিলেবাস, আর 9-10 এর সিলেবাসটা একটু কম। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা আছে সেটা একটু কম। মানে তোমার ইউনিট 9-এর তোমার সেকশন এতে আছে, এটা আমি ধরলাম যে সেকশন এ, সেখানে কিনা জেনারেল মেথডস ফর প্রিপারেশন, প্রপার্টি আর রিয়াকশন। মানে তোমাদের শুধু পড়তে হবে এই যে বেনজিন, টলুইন আর জাইলিন, এই তিনটা মলিকুল সম্বন্ধে পড়তে হবে। তাদের কিভাবে প্রিপারেশন করা হয়, তাদের কি কি প্রপার্টি, আর তারা কি ধরনের রিয়াকশনে অংশগ্রহণ করে, শুধুমাত্র এই তিনটা মলিকুল। ঠিক আছে, আর তাদের ওরিয়েন্টেশন, অ্যারোমেটিসি, এগুলো আমি একটু পরেই, মানে যখন আমি পড়াবো তখন ডিসকাস করব এই ভিডিওতেই। আর এটা ধরলাম আমি ইউনিট 9-এর সেকশন বি। সেখানে কি কি পড়তে হবে তোমাদের, না অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, বিভিন্ন যে ধরনের নাইট্রোবেনজিন থাকে না, অর্থো, মেটা, প্যারা নাইট্রোবেনজিন বা নাইট্রো অ্যানিলিন। মানে তোমার নাইট্রোতে যখন অর্থো, প্যারা, মেটা পজিশনে তোমার NH2 গ্রুপ লেগে থাকবে, সেটাকে বলা হয় অর্থো, প্যারা, মেটা, নাইট্রো অ্যানিলিন। মানে একটা বেঞ্জিনিং, তাতে নাইট্রো গ্রুপ, NO2 গ্রুপ আছে আর NH2 গ্রুপ আছে। এগুলো সম্বন্ধে তোমাদের একটু পড়তে হবে। মানে এখানে যে নাইট্রো কম্পাউন্ড গুলো আছে সেটা খুব কম, মানে এটা 9-10 সিলেবাস, তো এই জন্য খুব কম দেওয়া আছে। কিন্তু 11-12 যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা দেখে নেবে, তাদের অনেক কিছু, আরো এক্সট্রা অনেক কিছু পড়তে হবে। এখানে দেখো, যেমন ইউনিট 9-এর সেকশন সি তে কি পড়তে হবে তোমাদের, না তোমাদের পড়তে হবে অ্যারোমেটিক হাইড্রোক্সিল কম্পাউন্ড। অ্যারোমেটিক যে হাইড্রোক্সিল কম্পাউন্ড, হাইড্রোক্সিল মানে কি, OH গ্রুপ থাকবে। মানে ধরো ফেনল পড়তে হবে, পিক্রিক অ্যাসিড পড়তে হবে, বেঞ্জাইল অ্যালকোহল পড়তে হবে, তারপর অ্যারোমেটিক অ্যালডিহাইড যেগুলো হয় সেগুলো, আর অ্যারোমেটিক কিটোন যেমন বেঞ্জালডিহাইড, স্যালিসালডিহাইড, বেঞ্জোফেনন, অ্যাসিডোফেনন, এইগুলো সম্বন্ধে একটু তোমাদের পড়তে হবে। 9-10 বলো আর 11-12 বলো, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে সেকশন ডি তে কি আছে, না অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। মানে যে সমস্ত বেঞ্জিনিং এ COOH গ্রুপ থাকে তাদের বলা হয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তাদের এবং তাদের ডেরিভেটিভ, মানে তাদের যে অন্যান্য মানে মলিকুল গুলো হয় এই রিলেটেড, তাদের সম্বন্ধে পড়তে হবে। যেমন তুমি ধরো 9-10 এর ক্ষেত্রে কি কি পড়তে হবে তাহলে, না বেনজোইক অ্যাসিড সম্বন্ধে একটু পড়তে হবে, স্যালিসাইলিক অ্যাসিড সম্বন্ধে পড়তে হবে, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড সম্বন্ধে পড়তে হবে, সিনামিক অ্যাসিড সম্বন্ধে পড়তে হবে, থ্যালিক অ্যাসিড সম্বন্ধে পড়তে হবে, বেনজয়েল ক্লোরাইড সম্বন্ধে পড়তে হবে, বেনজোইক অ্যানহাইড্রাইড সম্বন্ধে পড়তে হবে,
আরো এরকম বিভিন্ন রকম তোমরা সিলেবাসটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তখন বুঝতে পারবে, পরে বুঝতে পারবে যে কি কি পড়তে হবে। এই টোটালটা কিন্তু এই যে ইউনিট 9 এটা শুধুমাত্র অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। ইউনিট 7 আর ইউনিট 8 এতে আছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, যেখানে তোমার হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সম্বন্ধে যে কিভাবে তাদের প্রিপারেশন করা হয়, তাদের প্রপার্টি কি, আর তাদের মানে বিভিন্ন রিয়াকশন কি বা অ্যাপ্লিকেশন ব্যবহার কি আছে সেগুলো সম্বন্ধে আছে। সেটাও আমি একটা ভিডিও বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো, বা কি কি আছে সিলেবাসে, কি কি পড়তে হবে। আর আমি ভিডিওতে ডিসকাসও করব প্রত্যেকটা পয়েন্ট, যে ওখান থেকে কি পড়তে হবে, তার এমসিকিউ কি, সেগুলো আমি কিন্তু ডিসকাস করব। কিন্তু আমি হচ্ছি ইউনিট 9টা কেন আমি আগে পড়াচ্ছি, কারণ ইউনিট 9টা একটু কঠিন। যারা তোমার ধরো ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, বা যারা পাস নিয়ে পড়েছে, পাস সাবজেক্ট নিয়ে পড়েছে, বা কেমিস্ট্রি অনেকদিন পড়া ছেড়ে দিয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে করাটা একটু সময় লাগবে। তার জন্য হচ্ছে আমি ইউনিট 9টা আগে ডিসকাস করছি। ইউনিট 7 আর ইউনিট 8 যেটা তোমার অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্বন্ধে আছে, সেগুলো আমি একটু মানে 2-3 দিনের মধ্যে আমি একটা ভিডিও বানাবো, সেখানে ডিসকাস করবো। তারপর তোমার ধরো ইতে দেখো, ইতে হচ্ছে মানে তোমার ধরো আমি যদি এটাকে সেকশন ই বলি, মানে ইউনিট 9 এর সেকশন ই, সেখানে কিনা স্ট্রাকচারাল ফর্মুলা কিসের কিসের না, তোমরা পড়েছো হেটারোসাইক্লিক মলিকুল, পিরল, ফিউরান, থায়োফিন, পিরিডিন, কুইনোরিন, এদের সম্বন্ধে কিন্তু তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের পুরো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে চ্যাপ্টার, তার হচ্ছে সিলেবাস। তো এটা হচ্ছে 9-10 সিলেবাস। 11-12 এরও এই জিনিসগুলো আছে, কিন্তু একটু বেশি ডিটেলসে পড়তে হবে। ওখানে অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে এক্সট্রা। তোমার নেম রিঅ্যাকশন আছে, রিঅ্যারেঞ্জমেন্ট আছে, স্টেরিওকেমিস্ট্রি আছে, অনেক কিছু আছে। এটা শুধু 9-10 এর জন্য, যারা ফিজিক্যাল সায়েন্স দেবে তাদের 9-10 এর জন্য কেমিস্ট্রির পার্টের ইউনিট 9 এর সিলেবাস, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, আমি একটা টপিক এখানে আমি একদম স্টার্টিং থেকে শুরু করছি, ঠিক আছে। সেকশন এ মানে তোমার হচ্ছে বেনজিন, টলুইন বা জাইলিনের একদম সেকশন এ। এরপরে যে ভিডিওটা করব সেটা ধরো বি করলাম, তারপরে করলাম সি করলাম, তারপরে ডি করলাম, তারপরে ই করব। কিন্তু আজকে হচ্ছে সেকশন এ থেকে শুরু করছি, দেখা যাক কতটা করা যায়। তারপর আমি বলে দেবো যে নেক্সট নেক্সট আবার পরের ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখো একদম স্টার্টিং এ আমি বলেছিলাম যে এখানে সেকশন এতে কি ডিসকাস করতে হবে না, প্রিপারেশন, প্রপার্টি আর রিয়াকশন, বেনজিন, টলুইন এবং জাইলিন। আচ্ছা, এই ভিডিওতে আমি ডিসকাস করছি যে কিভাবে তাদের প্রিপারেশন করতে হবে, তাদের প্রপার্টি কি, তাদের রিয়াকশন গুলো কি কি। হয়তো কিছু কিছু রিয়াকশন হয়তো আমার ভিডিওতে থাকবে না। তো তোমরা যে কোনো যে বই পড়ছো, সে মাইতি তিওয়ারি রায় হোক বা যে কোনো এনসিইআরটি হোক, সেখান থেকে তোমরা যা রিয়াকশন মতলব বেনজিন, টলুইন, জাইলিনের যে যত ধরনের প্রিপারেশন মেথডস আছে, যত ধরনের প্রপার্টি আছে, বা যত ধরনের রিয়াকশনে এরা পার্টিসিপেট করে, সেগুলো কিন্তু একটা নোট বানিয়ে রাখো। তোমাদের স্পেশালি আমি বলছি 9-10 এর জন্য, 9-10 এর জন্য বেনজিন, টলুইন আর জাইলিন যে তিনটা যে মানে একদম মুখ্য যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কম্পাউন্ড, তারা যে কোনো বই থেকে বা নোট থেকে যারা নোট বানাচ্ছো বা পড়ছো, তারা একটা খাতাতে নোট বানাও যে ইউনিট 9 এর প্রথম সেকশন এতে বেনজিন কিভাবে প্রিপারেশন হয়। আমি ভিডিওতে যতগুলো প্রিপারেশন মেথড ডিসকাস করছি, কিন্তু তোমরা যদি এক্সট্রা আরো পাও যে প্রিপারেশন মেথডস কি আছে, সেটাও কিন্তু তোমরা ওই একই একই জায়গাতে নোট করে রাখবে, যাতে পরে আবার যখন রিভিশন করবে তো তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বা একই রকম ভাবে প্রপার্টি, হয়তো আমি হয়তো 2-3টে প্রপার্টি বললাম, কিন্তু তোমাদের আরো অনেক কিছু, অনেক প্রপার্টি তোমাদের জানা দরকার। তো যে সেই বই থেকে কিন্তু বা নোট থেকে আরো যদি অ্যাডিশনাল প্রপার্টি পাও, যে অন্যান্য আরো ধর্মগুলো দেখা যাচ্ছে, তো প্রপার্টি মানে ধর্ম, যে এরা কি ধরনের ধর্ম দেখায়, ঠিক আছে, যে সেই প্রপার্টি গুলো কিন্তু একই জায়গাতে নোট করে রাখবে। আবার রিয়াকশনের ক্ষেত্রে ধরো বেনজিন কি কি ধরনের রিয়াকশন করে, ঠিক আছে। এখানে রিয়াকশন মানে রিয়াকশন অফ বেনজিন মানে বেনজিন বা টলুইন বা জাইলিন কি কি ধরনের রিয়াকশন করে। তো আমি হয়তো এখানে 5টা 10টা যতগুলো রিয়াকশন বললাম, কিন্তু আরো হয়তো অন্যান্য বইয়ে বা নোটে হয়তো আরো অন্যান্য উদাহরণ দেওয়া আছে, সেখানেও রিয়াকশন গুলো সেগুলোও কিন্তু পড়ে যাবে। এরকম নয় যে এই ভিডিওতে যেই রিয়াকশন গুলো আছে সেইগুলোই হচ্ছে তোমাদের সিলেবাসে, সেটা আমি বলছি না। তোমাদের সিলেবাস হচ্ছে এইটা যেটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, কিন্তু আমি যেটা পড়াবো সেটা হয়তো সিলেবাসের বেশিও হতে পারে, কমও হতে পারে। তো তোমাদের কাছে যে নোটস আছে বা বই আছে, সেগুলো থেকেও কিন্তু যা যা তোমরা তথ্য পাবে সেগুলো এক জায়গাতে নোট করে রাখবে। আমার ভিডিওতে যেগুলো নোট করছো সেই জায়গাতেই হচ্ছে অন্যান্য জিনিসগুলো কিন্তু নোট করে রাখবে। এগুলো হচ্ছে তোমাদের অ্যাডিশনাল। এই জিনিসগুলো যে যত বেশি করবে তার তত বেশি কোশ্চেনের অ্যান্সার করার প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। তো দেখো, এখানে আমি একদম প্রথমেই প্রথম থেকে একদম প্রথম পয়েন্ট থেকে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব, ঠিক আছে। যেমন ধরো এখানে সেকশনেতে
তোমরা সিলেবাসটা দেখলে দেখতে পাবে একদম প্রথম যে সিলেবাস মানে এটা ছিল, টপিকটা ছিল, সেটা হচ্ছে জেনারেল মেথডস অফ প্রিপারেশন, প্রপার্টি অ্যান্ড রিয়াকশন। কিসের কিসের না বেনজিন, টলুইন আর জাইলিন। মানে কি বেনজিন, টলুইন, জাইলিন কি কি প্রসেসে তৈরি করা যায়, তাদের কি কি ধর্ম আছে, আর তারা কি কি রিয়াকশন করে, ঠিক আছে, কি কি রিয়াকশনে পার্টিসিপেট করে। যেমন দেখো বেনজিন, সবাই জানো এটা হচ্ছে তিনটা জেনারেল বেনজিনের স্ট্রাকচার। এটা অনেকে এরকমই বেনজিন লিখতে পারে, অনেকে এটা বেনজিন লিখতে পারে, অনেকে আবার এই ধরনের বেনজিন লিখতে পারে, ঠিক আছে। তিনটাই কিন্তু ঠিক, তিনটাই বেনজিনের স্ট্রাকচার কিন্তু ঠিক। আচ্ছা এবার এ নম্বর দেখো প্রিপারেশন। প্রিপারেশন মানে কি, যে বেনজিন কোন কোন মেথডের সাহায্যে তৈরি করা যায়। তো এক নম্বর আমরা বলতে পারি যে ফ্রম কোল্টার, কোল্টার থেকে কি প্রসেসে বেনজিন তৈরি করতে পারি আমরা, না ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মধ্য দিয়ে তোমাদের অনেকগুলো অপশন দিতে পারে। তোমাদের হয়তো বলতে পারে যে প্রিপারেশন অফ বেনজিন ফ্রম কোল্টার, এবার বললো যে কোন প্রসেসটার মধ্য দিয়ে হয়, মানে কোন প্রসেসটা ফলো করে। তার মধ্যে একটা অপশানে দিল এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তো তোমাদের কিন্তু এই অপশনটাতে ঠিক করতে হবে, ঠিক আছে, এই অপশনটাই হচ্ছে ঠিক, বাকি তিনটা ভুল হবে। তো এটাই হচ্ছে ঠিক, মানে কি যে ফ্রম কোল্টার, কোল্টার থেকে বেনজিন কিভাবে তৈরি করব, কোন প্রসেসের মধ্য দিয়ে, না ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আচ্ছা যদি বলে যে ফেনল থেকে, ফ্রম ফেনল, ফেনল থেকে বেনজিন কিভাবে তৈরি করা যেতে পারে, যে যদি কেউ এরকম এই রকম ভাবে মনে রাখতে পারে সেটা মনে রাখতে পারে, বা আমরা যদি একটা মানে স্ট্রাকচার ড্র করি, মানে এটাও ফেনল কিন্তু C6H5OH, এটাকে কি বলা হয় না ফেনল। এটাও হচ্ছে ফেনলের স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে লেখা হয়েছে, এটাতে হচ্ছে তোমার ভাষাতে লেখা হয়েছে। তো C6H5OH এটা হচ্ছে ফেনল, যখন জিঙ্কের প্রেজেন্সে আর হিট দিলে, এখানে ডিস্টিলেশন বলেছি, অনেকে ডিস্টিলেশন বলতে পারে, অনেক সময় হিট হিট এরকম হিট সাইন দেওয়া দিতে পারে, বা অনেক সময় এরকম লেখা থাকতে পারে হিট। তিনটারই মিনিং কিন্তু সেম, ঠিক আছে, যে ফেনল জিঙ্ক ডাস্টের প্রেজেন্সে ডিস্টিলেশন মেথডস বা এরকম মানে পিরামিডের মতো সাইন দিতে পারে, মানে ট্রায়াঙ্গেল সাইড হিট প্রেজেন্ট করে, বা হিটের প্রেজেন্সে বেনজিন তৈরি করে আর জিঙ্ক অক্সাইড। আবার একটু পরেই আমরা দেখব বেনজিন থেকে, মানে এখানে কি ফেনল থেকে বেনজিন তৈরি করার প্রসেস দেখছি। আবার একটু পরে আমরা মানে ডিসকাস করব বেনজিন থেকে ফেনল কিভাবে তৈরি হয়, ঠিক আছে। যখন আমরা রিয়াকশন পড়বো, রিয়াকশনস অফ বেনজিন ডিসকাস করব, যে বেনজিন কি কি ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে, সেখানে আমরা পড়বো যে বেনজিন থেকে ফেনল কিভাবে তৈরি হয়। এখানে হচ্ছে আমাদের মেন মোটিভ কি, মানে বেনজিন তৈরি করা। তো বেনজিন মানে ফেনল থেকে বেনজিন, এখানে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে ফেনল থেকে বেনজিন কিভাবে তৈরি হয়, ঠিক আছে। মানে কি ফেনল ইন প্রেজেন্স অফ জিঙ্ক ডাস্ট, মানে জিঙ্ক ডাস্টের প্রেজেন্সে যখন হিট বা ডিস্টিলেশন দেব, তখন হচ্ছে বেনজিন তৈরি হয়ে যায় আর জিঙ্ক অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। 3 নম্বরের মেথডটা কি, না অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মানে কি CH3 এটাকে বলা হয় অ্যাসিটিলিন। তো তোমরা, আমি যখন ইউনিট 7 and 8 এর ভিডিও বানাবো, তখন তোমাদের আমি বলে দেবো। তো তোমরা মনে রাখো এই যে HC3CH, এটা কিন্তু অ্যালিফেটিক হাইড্রোকার্বন, মানে তোমার হচ্ছে চেন চেন মনে হয়, ঠিক আছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আচ্ছা তোমরা বলো CH3 এটাকে কি বলে। যারা একটু ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের ক্ষেত্রে হয়তো একটু মানে মনে রাখাটা একটু বা এটা কি বলে বলাটা একটু কঠিন হবে। তো তারা কিন্তু প্রত্যেকটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমরা যেহেতু ফিজিক্যাল সায়েন্স দিচ্ছ আর 9-10, খুব যে হাই ফাই কোশ্চেন হয়ে যাবে, সবকিছু হাই ফাই পড়তে হবে তার জন্য নয়, ছোট ছোট জিনিসও কিন্তু মনে রাখবে। যেমন ধরো CH4 কে কি বলে, C2, এটাকে শর্ট ফর্মে এরকম আমরা লিখতে পারি যে C2H6। আবার CH2 ডবল বন্ড CH2, এটাকে কি বলে, এটাকে শর্ট ফর্মে লেখা হয় C2H4। আর এক্ষুনি যে মলিকুলটা বলছি CH ট্রিপল বন্ড CH, এটাকে শর্ট ফর্মে আমরা লিখতে পারি C2H2। এগুলোকে কি বলে, দেখো CH4 এটা সবাই জানো তোমরা, এটাকে হচ্ছে মিথেন বলে। C2H6 বা CH3 এটাকে কি বলে, না এটাকে হচ্ছে ইথেন বলে, ETHANE, ঠিক আছে, এটাকে হচ্ছে ইথেন বলে। CH2 এটাকে কি বলে, ইথিন। দেখো বানানের কিন্তু একটু একটু ডিফারেন্স আছে। ইথেন ETHANE, ইথিন ETHENE, আর এই যে CH ট্রিপল বন্ড CH, এটাকে বলা হয়
ইথাইন, ETHYNE, ইথাইন। এটাকে আবার অনেক সময় কি বলা হয় না অ্যাসিটিলিন, ACTYLENE, অ্যাসিটাইলিন বলতে পারে, অ্যাসিটিলিন বলতে পারে, যে যেরকম করে প্রনাউন্সিয়েশন করতে পারো, ঠিক আছে। তো তাহলে এটা হলো যে অ্যাসিটিলিন থেকেও কিন্তু আমরা বেনজিন তৈরি করি। আমি এটা ইরেজ করে দিচ্ছি। তো প্রথমে আমরা ডিসকাস করলাম কোল্টার থেকে কোন মেথডে বেনজিন তৈরি করা যায়, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। দ্বিতীয়তে আমরা বললাম ফেনল থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায়, না ফেনল জিঙ্ক ডাস্টের প্রেজেন্সে অ্যাসিটিলিন ডিস্টিলেশন করা হলো, তারপর হচ্ছে বেনজিন পেয়ে গেলাম, ঠিক আছে। এই রিয়াকশন কন্ডিশন গুলো কিন্তু মনে রাখবে, কারণ তোমাদের এই রিয়াকশন কন্ডিশন গুলোই কিন্তু দিয়ে কোশ্চেন আসতে পারে। ধরো এরকম বলে দিল যে ফেনল দেওয়া আছে, এখানে ধরো জিঙ্ক ডাস্ট, তারপর অনেক সময় নিকেল ডাস্ট, ক্রোমিয়াম ডাস্ট, ম্যাঙ্গানিজ ডাস্ট, যে কোনো ধরনের এরকম করে অপশন দিয়ে দিতে পারে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে জিঙ্ক ডাস্ট দিলে কি হয়, বেনজিন তৈরি হয়। বা অনেক সময় বলে দিল এরকম করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল প্লাস জিঙ্ক ডাস্ট, তারপর তীর চিহ্নের উপর হিট দিয়ে দিল, বললো যে বেনজিন তৈরি হচ্ছে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নতে কি হবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন এটাতে কি হবে, এখানে তোমাদের ফেনল অপশন হবে, ফেনল লিখতে হবে, ঠিক আছে, ফেনল। তো তোমাদের অ্যান্সার কি হবে, ফেনল। এরকম করে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসতে পারে, তো তোমাদের পুরোটাই মনে রাখতে হবে যে ফেনল জিঙ্ক ডাস্টে দিলে ডিস্টিলেশন বা হিট, এখানে ডিস্টিলেশন বা হিট দিলে তোমার যে বেনজিন আসতে পারে। তো কত ধরনের কি ধরনের কোশ্চেন আসতে পারে, অনেক ধরনের, যে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। আবার হয়তো অনেক সময় কোশ্চেন বলতে পারে যে তোমার ধরো ফেনল, এরকম হলো ফেনল প্লাস জিঙ্ক ডাস্ট, ঠিক আছে, তারপরে উপরে ডিস্টিলেশন বা হিট দিল, এইখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, বা এখানে বললো যে এই যে জিজ্ঞাসা চিহ্ন এটাতে কি তৈরি হবে, কোশ্চেন মার্ক যে আছে এখানে কি তৈরি হবে। তো তোমাদের অপশানে ক্লিক করতে হবে যে এখানে হচ্ছে বেনজিন তৈরি হবে, বেনজিন তৈরি হবে। তো তিনটা জিনিস জেনারেলি তোমরা মনে রাখবে, একটা হচ্ছে এখানে রিয়াক্ট্যান্ট কি আছে সেটা বারবার জিজ্ঞাসা করবে, যে এখানে রিয়াক্ট্যান্টটা কি আছে, প্রোডাক্টটা কি আছে, আর রিয়েজেন্ট কি ইউজ হচ্ছে। তিন ধরনের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসতে পারে, বোঝা গেল। আর হচ্ছে তৃতীয় প্রসেসটা কি, বেনজিন তৈরি করার তৃতীয় প্রসেসটা কি, বেনজিন তৈরি করার তৃতীয় প্রসেসটা হচ্ছে অ্যাসিটিলিন, CH111 থেকে যদি রেড হট টিউবের মধ্যে দিয়ে পাস করানো হয় তখন হচ্ছে C6H6, বা এটা হচ্ছে বেনজিন C6H6 যা, আর এরকম করে লিখলেও কিন্তু একই জিনিস, বেনজিনকেই প্রকাশ করে, ঠিক আছে। যখন আমরা অ্যাসিটিলিন CH111CH কে একটা রেড হট টিউব, মানে ধরো একটা এরকম কোন একটা টিউব, লোহার টিউব নেওয়া হয়েছে, সেটা রেড হট মানে কি গরম করলে লাল হয়ে যায় না, তো সেরকম তার মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে। তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার হচ্ছে বেনজিন পাবে। যে অনেক সময় তোমাদের অপশনে এরকম বেনজিন ভাষাতে লেখা দিতে পারে, অনেক সময় C6H6 দিতে পারে, আবার অনেক সময় তার স্ট্রাকচার দিয়ে এরকম বেনজিন সাইনও কিন্তু দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় প্রসেস গেল। এবার হচ্ছে চতুর্থ প্রসেস বেনজিন তৈরি করার, কি না বেনজিন সালফোনিক অ্যাসিড। এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড, সেটা যদি হাইড্রোজেন আর নিকেল হিট দেওয়া হয় তখন হচ্ছে বেনজিন, ওয়াটার এবং সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়। বেনজিন সালফোনিক অ্যাসিডের স্ট্রাকচার কি, না বেনজিন সালফোনিক অ্যাসিডের স্ট্রাকচার হলেও এটা হচ্ছে বেনজিন রিং হলো এরকম একটা বেনজিন রিং হবে, আর তার মাথাতে থাকবে SO3H, ঠিক আছে। এটাকে কি বলে, না এটার নাম হচ্ছে বেনজিন, BENZENSULFONIC, বেনজিন সালফোনিক অ্যাসিড এটাকে বলা হয়। তো এখানে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন তৈরি করার পদ্ধতিটা কি, না যদি আমরা হাইড্রোজেন আর নিকেল দেই আর হিট দেই তাহলে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন তৈরি হয়ে যায়। এবার আমি আবার বলছি, যখন রিয়াকশন পড়াবো আমি তখন দেখবো যে বেনজিন থেকে বেনজিন সালফোনিক মানে অপোজিট রিয়াকশনটা, রিভার্স রিয়াকশনটা কিভাবে কি হয় সেটা আমরা তখন ডিসকাস করবো। এখন শুধু আমরা বেনজিন প্রিপারেশনের মেথডগুলোই পড়ছি, ঠিক আছে। তোমরা তাহলে পড়ার সময় কি কি জিনিস মনে রাখবে, না তোমরা একটা মনে রাখবে যে রিয়াক্ট্যান্টটা কি, এখানে রিয়াক্ট্যান্টটা কি বেনজিন সালফোনিক অ্যাসিড, রিয়েজেন্ট কি দেওয়া আছে না হাইড্রোজেন নিকেল আর হিট। তিনটা কোশ্চেন মাথাতে সবসময়, একটা জিনিস একটা রিয়াকশন পড়ার সময়
তিনটা কোশ্চেন কিন্তু মাথাতে সবসময় ঘোরাবে, যে একটা হচ্ছে তার রিঅ্যাক্ট্যান্টটা কি ইউজ করেছে, রিয়েজেন্টটা কি ইউজ করেছে, আর তার প্রোডাক্টটা কি হচ্ছে। কারণ অনেক সময় এই দুটো দেওয়া থাকবে আর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, তো তোমরা বেঞ্জিন দেবে। বা অনেক সময় রিয়েজেন্ট আর প্রোডাক্ট দেওয়া আছে, তো রিঅ্যাক্ট্যান্টটা কি হবে সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, তো তোমরা বেঞ্জিন সালফোনিক দেবে। একই রকম ভাবে এই ফেনল থেকে যখন বেঞ্জিন তৈরি হচ্ছে সেটাও কিন্তু একই রকম ভাবে মনে রাখবে। আচ্ছা, এবার হচ্ছে এদের এটা দেখে নাও, এবার আমি মুছে দিচ্ছি এই জিনিসগুলো। এবার হচ্ছে এদের ধর্ম বা বেঞ্জিনের ধর্ম কি, বেঞ্জিনের ধর্ম কি, প্রপার্টি। তাদের ফিজিক্যাল প্রপার্টি কি হয় না, এরা হচ্ছে কালারলেস লিকুইড, অ্যারোমেটিক অর্ডার, একটা সুগন্ধ থাকে, ইনসলিবল ইন ওয়াটার মানে জলে সলিবল হয় না, আর সলিবল ইন অর্গানিক সলভেন্ট। ঠিক আছে, অর্গানিক যে সলভেন্ট গুলো হয়, যেগুলো বিভিন্ন রকম অর্গানিক সলভেন্ট, মিথানল, ইথানল, ডিএমএসও, ডিএমএফ, সেইগুলোতে হচ্ছে সলিবল হয়ে যায়, কিন্তু জলে সলিবল হয় না। এদের কেমিক্যাল প্রপার্টি কেনা কি না, আন্ডারগো মেনলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ডিউ টু অ্যারোমেটিক স্টেবিলিটি। আচ্ছা, বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, সেটা আমি এই ভিডিওতে যখন অ্যারোমেটিসিটি, নন অ্যারোমেটিসিটি, অ্যান্টি অ্যারোমেটিসিটি আলোচনা করব, তখন আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো, মানে বুঝে নেব বেনজিনটা কিভাবে অ্যারোমেটিক। তোমরা শুধু এটা মনে রাখো যে বেনজিনটা হচ্ছে অ্যারোমেটিক, এবং অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে সবসময় স্টেবল হয়। স্টেবিলিটি অর্ডারটা কি হয় এখানে এমনি আমি শর্টে বলছি, পরে যখন অ্যারোমেটিসিটি আমি এক্ষুনি কিছুক্ষণ পরেই ডিসকাস করব, তখন আমরা বলবো যে অ্যারোমেটিক কম্পাউন্ডটা হচ্ছে সব থেকে স্টেবল কম্পাউন্ড। আমাদের এই অর্ডার থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। অ্যারোমেটিক কম্পাউন্ডের স্টেবিলিটি সব থেকে বেশি, তারপর হচ্ছে নন অ্যারোমেটিক, তারপর হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার হয়। তো তোমরা মনে রাখো এরকম অর্ডার হচ্ছে। এবার হচ্ছে যে বেনজিনটা হচ্ছে অ্যারোমেটিক, তো বেনজিনটা হচ্ছে খুব স্টেবল মলিকুল, যার জন্য কি হয় সেটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এর জন্য রিয়াকশন করে। আচ্ছা, তোমরা একটা কোশ্চেন তোমাদের মাথাতে আসতে পারে যে ইলেকট্রোফিলিকটা কি, ঠিক আছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে সেটা আবার কি জিনিস। তো আমি এখানে একটু একটু ছোট করে নোট বানিয়ে রাখো যে ইলেকট্রোফিলিসিটি কি, নিউক্লিওফিলিসিটি কি, এগুলো একটু নোট করে রাখো এখানে। তো দেখো দুটো জিনিস আছে, ঠিক আছে, দুটো জিনিস। এক নম্বর কি, ইলেকট্রোফিলিসিটি, ইলেকট্রোফিলিসিটি বা মানে যে ধর্মটা দেখায় তাকে ইলেকট্রোফিলিসিটি বলে, আর যে ধর্ম দেখায় তাকে বলা হয় ইলেকট্রোফিলিক মলিকুল, ইলেকট্রোফিলিক মলিকুল। তো কাদের আমরা ইলেকট্রোফিলিক মলিকুল হতে পারে, বা আয়নও হতে পারে, বা অ্যাটমও হতে পারে, ঠিক আছে। আর দু নম্বর হচ্ছে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। তোমরা দেখো একটা জিনিস, ফিলিক শব্দটি যখন থাকবে, এই যে ফিলিক আছে, তার মানে সে হচ্ছে সেই জিনিসটাকে ভালোবাসে, ঠিক আছে। মানে কি ইলেকট্রোফিলিক মানে এ হচ্ছে ইলেকট্রনকে ভালোবাসে, ঠিক আছে। আর নিউক্লিওফিলিক মানে এই যে ধরো এ এ একটা মলিকুল, বা এ একটা আয়ন, যে হচ্ছে ইলেকট্রোফিলিক, মানে কি এ হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। এই যে এ এ এটা কি করে, প্লাস ইলেকট্রন, মানে সবসময় ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, মানে ইলেকট্রনকে ভালোবাসে, এই জন্য হচ্ছে এর নাম হচ্ছে ইলেকট্রোফিলিক। নিউক্লিওফিলিক একই রকম ভাবে আমি ধরলাম বি হচ্ছে একটা নিউক্লিওফিলিক, এ কি করবে, নিউক্লিয়াসকে ভালোবাসবে, যে নিউক্লিয়াস বা পজিটিভ মলিকুল যেগুলো থাকে তাদেরকে ভালোবাসবে, ঠিক আছে। তো তাদের বলা হয় নিউক্লিওফিলিক। তো তোমরা একটা জিনিস মনে রাখবে যে ফিলিক মানে হচ্ছে, ফিলিক যদি কারোর সঙ্গে কোনো একটা জিনিসের সঙ্গে ফিলিক ওয়ার্ড ইউজ করা হয়, তাহলে সে সেটাকে ভালোবাসে। আর যদি ফোবিক ওয়ার্ড যুক্ত থাকে, ঠিক আছে, যে যদি ফোবিক ওয়ার্ড যুক্ত থাকে, তখন সে সেটাকে ভালোবাসে না, মানে বিকর্ষণ করে, যে চায় না সে। যেমন তোমরা একটা সাধারণত তোমরা জানো, এরকম একটা শুনেছো হয়তো, যে হাইড্রোফোবিক আর হচ্ছে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক। হাইড্রো মানে সবাই জানো, হাইড্রো মানে হচ্ছে ওয়াটার। তো যদি কোনো একটা মলিকুল হাইড্রোফোবিক হয়,
সে হচ্ছে ওয়াটারকে ভালোবাসবে না, ওয়াটার থেকে দূরে থাকবে, বিকর্ষণ করবে, ঠিক আছে, ওয়াটার থেকে দূরে থাকবে। কিন্তু কোনো একটা মলিকুল যদি হাইড্রোফিলিক হয় সে হচ্ছে ওয়াটারকে ভালোবাসবে, মানে ওয়াটারের সঙ্গে মানে সলিবল হয়ে যাবে, ঠিক আছে, যে সে হচ্ছে ইজিলি সলিবল হয়ে যাবে কিসে, না ওয়াটার, যদি সে হাইড্রোফিলিক হয়। যেমন তোমরা এমনি একটা সাধারণ জ্ঞান দিয়ে মনে রাখতে পারো, ধরো হাইড্রোফিলিক হচ্ছে যেমন চিনি, সুগার যে হয় সেটা হচ্ছে হাইড্রোফিলিক। এই জন্য কি হয়, সুগারকে তুমি যদি ওয়াটারে দিয়ে দাও, মানে জলে দিয়ে দাও, সে কিন্তু ডিজলভ হয়ে যায়, ঠিক আছে, সলিবল হয়ে যায়। কিন্তু যদি আমি অয়েলকে দেই, মানে তেলকে যদি জলে দেই, সেটা কিন্তু মানে ওয়াটারে ডিজলভ হয় না, মানে জলের থেকে দূরে দূরে থাকে। তো তেল হচ্ছে হাইড্রোফোবিক, জলের থেকে দূরে দূরে থাকে। আর চিনি যেটা, সেটা হচ্ছে হাইড্রোফিলিক, সে হচ্ছে জলকে ভালোবাসে, এই জন্য হচ্ছে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে জল ডিজলভ হয়ে যায়, ঠিক আছে। এই দুটো জিনিস একটু ক্লিয়ার করে নেবে। তো বেনজিন যেগুলো, সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়াকশন করে, মানে কি কোন একটা মলিকুল যদি তার ইলেকট্রন ডোনেট করে দেয়, এরকম হয় না, বেনজিন হচ্ছে ইলেকট্রন ডোনেট করে কোন একটা, ধরো বাইরের একটা কোন একটা আয়ন বা মলিকুল বা তোমার হচ্ছে গ্রুপ আছে, তার সঙ্গে রিয়াকশন করে, ঠিক আছে। তো এটা হচ্ছে, এই জন্য হচ্ছে এটাকে বলা হয় যে বেনজিন রিং যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়াকশনে হচ্ছে পার্টিসিপেট করে, এই জন্য হচ্ছে এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে করে, কারণ এর অ্যারোমেটিক স্টেবিলিটির জন্য। তো দেখো রিয়াকশন, এখানে কি হচ্ছে, রিয়াকশন আমরা কি কি বলবো, যে বেনজিন রিং কি কি ধরনের রিয়াকশনে সেটা পার্টিসিপেট করে, মানে কি, যে বেনজিন রিং বলছি, সরি, বেনজিন মলিকুল যেটা থাকে, যে বেনজিন মলিকুল গুলো হচ্ছে কি কি ধরনের রিয়াকশন করে, ঠিক আছে। যে এক্ষুনি আমরা যেটা বললাম, সেটা বেনজিন কিভাবে প্রিপারেশন করা হয়, বা বেনজিনের বিভিন্ন দুটো ধর্ম, আমি এখানে দুটো নয়, তিনটে চারটা ধর্ম আলোচনা করেছি, মানে ফিজিক্যাল প্রপার্টি কিছু আলোচনা করেছি, কেমিক্যাল প্রপার্টি। তোমরা যদি কোনো বই বা নোটস থেকে আরো প্রপার্টি হয়, তাহলে ওর নিচে নিচে লিখে রাখবে, তো পড়ার জন্য সুবিধা হয়ে যাবে। এবার হচ্ছে রিয়াকশন, মানে বেনজিন কি কি ধরনের রিয়াকশনে অংশগ্রহণ করে। যেমন 1 নম্বর আমরা বলতে পারি যে হ্যালোজিনেশন রিয়াকশন। হ্যালোজিনেশন রিয়াকশন মানে কি, এটা ধরো বেনজিন, সেই বেনজিনের সঙ্গে একটা যদি হ্যালোজেন লেগে যায়, সেইটাকে বলা হয় হ্যালোজিনেশন রিয়াকশন। তো কিসের উপস্থিতিতে হ্যালোজেন লাগবে, না বেনজিনের সঙ্গে যদি ক্লোরিন আর FeCl3 আর অন্ধকার ডার্ক সিচুয়েশনে করা হয়, মানে ধরো একটা বেনজিন নেওয়া হয়েছে, তাতে হচ্ছে ক্লোরিন আমি অ্যাড করলাম, আর তাতে হচ্ছে FeCl3 অ্যাড করলাম, আর অন্ধকারে রেখে দিলাম, তো আমরা দেখবো ক্লোরোবেনজিন তৈরি হয়ে যায়, ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে। তো তোমাদের এখানে রিঅ্যাক্ট্যান্টের কোশ্চেন আসতে পারে, আবার রিয়েজেন্টে কোশ্চেন আসতে পারে, কি কি রিয়েজেন্ট ইউজ করলো, আর ফাইনাল প্রোডাক্টে কি হলো, ঠিক আছে। দ্বিতীয় কি হবে না, দ্বিতীয় হচ্ছে তোমার নাইট্রেশন। নাইট্রেশন কাকে বলে, যেমন আগেই আমরা বললাম হ্যালোজিনেশন মানে একটা হ্যালোজেন গ্রুপ লেগে যায়, তো নাইট্রেশনে কি হবে না, নাইট্রো গ্রুপ লেগে যাবে। নাইট্রো গ্রুপ কোন ক্ষেত্রে লাগবে, না HNO3 আর H2SO4, যে যদি আমি ধরলাম বেনজিন রিং নিলাম, আর তার সঙ্গে প্লাস দিয়ে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড আর H2SO4 সালফিউরিক অ্যাসিড অ্যাড করলাম, তাহলে হচ্ছে সেই বেনজিন রিং এ একটা হচ্ছে নাইট্রো গ্রুপ লেগে যায়, ঠিক আছে। আচ্ছা, আমি আগের আগের চ্যাপ্টারতে যেটা ডিসকাস করলাম, এখানে যে তোমাদের এই যে ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক, এই যে পড়ালাম এখনই ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক, তোমরা না একটা টেবিল বানাও এরকম করে খাতাতে, বানিয়ে এখানে ইলেকট্রোফিলিক লেখো, আর এখানে হচ্ছে নিউক্লিওফিলিক লেখো। তো একটা টেবিল বানাও, তার লেফট সাইডে লেখো ইলেকট্রোফিলিক, আর রাইট সাইডে লেখো নিউক্লিওফিলিক। দিয়ে এখানে তোমার যে যত ধরনের তোমরা যে বই পড়ছো, তাতে যা যা ইলেকট্রোফিলিকের এক্সাম্পল গুলো দেওয়া আছে, সেগুলো এখানে লিখতে থাকো। আর নিউক্লিওফিলিক গ্রুপ যেগুলো আছে, যা যা তোমার নিউক্লিওফিলিক গ্রুপ আছে, সেটা রাইট সাইডে লিখতে থাকো। তাহলে পরে তোমরা কোনো একটা কোশ্চেন যদি থাকে যে নিচে যে উদাহরণ মানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, তার মধ্যে কোনটা ইলেকট্রোফিলিক বা কোনটা নিউক্লিওফিলিক, সেই গ্রুপগুলো কিন্তু পেয়ে যাবে। তো তোমরা, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক দেওয়া হলো,
যে ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক যা যা গ্রুপ যেখান থেকে পড়ছো তোমরা, যেখানে যা পাবে সেখানে তোমাদের হচ্ছে নোট করে রাখবে যে লেফট সাইডে হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক গ্রুপগুলো লিখবে আর রাইট সাইডে তোমার নিউক্লিওফিলিক গ্রুপগুলো লিখবে। ঠিক আছে, এবার চলো। ঠিক আছে, এবার হচ্ছে তোমার আমি কি বললাম এখানে নাইট্রেশন। নাইট্রেশন মানে কি, যে বেনজিন রিং তাতে যদি HNO3 আর H2SO4 দেই তাতে হচ্ছে একটা NO2 গ্রুপ লেগে যায়, মানে নাইট্রো গ্রুপ লেগে যায়, তো এটাকে বলা হয় নাইট্রেশন প্রসেস, নাইট্রেশন। এবার একটা জিনিস মাথাতে রাখো, যখন শুধু নাইট্রিক অ্যাসিড আর H2SO4 দেওয়া হয় তখন একটা NO2 লাগে, কিন্তু কোশ্চেনে যদি ঘুরিয়ে এখানে কনসেন্ট্রেট HNO3 আর কনসেন্ট্রেট H2SO4 দিয়ে দেয় তখন কিন্তু দুটো নাইট্রো গ্রুপ লেগে যাবে। ঠিক আছে, দুটো নাইট্রো গ্রুপ লেগে যাবে। দেখো একটা নাইট্রো গ্রুপ তো নর্মাল প্রসেসে লেগে গেল, আর একটা হচ্ছে মেটা পজিশনে লেগে গেল, মেটা পজিশনে তোমার হচ্ছে একটা নাইট্রো গ্রুপ লেগে গেল। আচ্ছা, এই নাইট্রো গ্রুপটা মেটা পজিশনে কেন লেগেছে? এটা তো এই অর্থ পজিশনেও লাগতে পারতো বা প্যারা পজিশনেও লাগতে পারতো। তো একটু ভাবো তোমরা, যে এই যে নাইট্রো, যে দুটো তো নাইট্রো গ্রুপ লেগেছে, কিন্তু এই যে এটা ধরো প্রাইমারি নাইট্রো গ্রুপ, মানে একদম সবার প্রথমে যেমন লেগেছে এখানে প্রথমে নাইট্রো, দ্বিতীয় নাইট্রোটাই মেটাতে কেন লাগছে, অর্থতে কেন লাগলো না বা প্যারাতে কেন লাগলো না? ঠিক আছে, এটা ভাবো তোমরা। আমি হচ্ছে কিছুক্ষণ পরেই ডিসকাস করবো যে কেন এটা মেটাতে লাগলো, প্যারা বা অর্থতে লাগলো না। আর যারা পারবে তারা এখানে একটু ভেবে এক্সপ্লেনেশন নিজেকেই এক্সপ্লেনেশন দাও। ঠিক আছে, তাহলে কি হলো তোমরা মনে রাখো, শুধু HNO3 বা শুধু H2SO4 যদি দেওয়া হয় তাহলে শুধু একটাই NO2 লাগবে, কিন্তু যেমন এখানে লেখা আছে দেখো, HNO3 কনসেন্ট্রেট বা কনসেন্ট্রেট H2SO4 যদি দেওয়া হয়, যখনই কনসেন্ট্রেট কথাটা লেখা থাকবে না তখন হচ্ছে দুটো নাইট্রো, এটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, যে ধরো একটা কোশ্চেন দিল এরকম করে, যে বেনজিন রিং আছে, এটা ধরলাম বেনজিন, আর এখানে অ্যারোর ওপরে তোমার হচ্ছে কনসেন্ট্রেট বা গাঢ় HNO3 আর গাঢ় H2SO4, মানে কনসেন্ট্রেট HNO3 নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেট H2SO4 যদি দেওয়া হয় তাহলে প্রোডাক্টটা কি হবে? এটা একটা অপশন দিয়ে দিতে পারে যে একটা বেনজিনিং এর সঙ্গে একটা NO2, আর একটা অপশনে দিতে পারে যে একটা বেনজিনিং এর সঙ্গে দুটো NO2। তাহলে এইটা কিন্তু ঠিক হবে, বারবার বলছি নোট করে রাখো, শুধু HNO3 আর H2SO4 যদি দেয় তাহলে হচ্ছে একটা NO2 গ্রুপ লাগবে, এইটার মতো প্রোডাক্ট হবে। কিন্তু যখনই কনসেন্ট্রেট H2SO4 আর কনসেন্ট্রেট HNO3 দেবে তখন কিন্তু দুটো নাইট্রো গ্রুপ লেগে যাবে। ঠিক আছে, মনে রাখবে এগুলো, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ভুল করে আসে সবাই। সবাই ভাবে যে এটা নাইট্রেশন হয়ে গেছে, ঠিক আছে নাইট্রেশন হয়ে গেছে, কিন্তু নাইট্রো গ্রুপটা কোনখানটায়, একটা লেগেছে না দুটোতে, তো মনে রাখবে। দেখো তৃতীয় নম্বর রিয়াকশনটা কিনা, বেনজিনিক এর যে রিয়াকশনে পার্টিসিপেট করে সেটা কিনা, যে সালফোনেশন বলে। সালফোনেশন কিরকম, মানে বেনজিন থেকে আমাকে দেখো বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করে। আমি একটু আগেই পড়িয়েছিলাম, একটু আগেই প্রথম স্লাইডেই যখন আমি শুরু করেছি তখন হচ্ছে বেনজিনের যে প্রিপারেশন মেথডগুলো ডিসকাস করছিলাম, সেখানে তোমাদের হচ্ছে ডিসকাস করছিলাম যে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন কিভাবে তৈরি হয়, আর এখানে ডিসকাস করব বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড কিভাবে তৈরি হয়। না সেক্ষেত্রে কি হবে তাহলে, না যদি তোমার রিয়েজেন্টটা হচ্ছে SO3 আর H2SO4 ফিউমিং মোডে থাকে তখন হচ্ছে এখানে একটা SO3H অ্যাড হয়ে যায়, যেটাকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, তো রিয়াকশন কন্ডিশন গুলো তোমরা ভালো করে মনে রাখবে, যে বেনজিন থেকে আমাকে বেনজিন সালফোনিক অ্যাসিড যদি তৈরি করতে হয়, রিয়াকশন কন্ডিশনটা কি, না SO3 আর H2SO4 ব্র্যাকেটে ফিউমিং মোড, তাহলে হচ্ছে তোমার বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়ে যেতে পারে। তো তোমাদের অপশনে কোশ্চেন দেওয়া থাকতে পারে যে বেনজিন প্লাস অ্যারো দিল এরকম করে SO3 আর নিচে H2SO4 ফিউমিং দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, বলে চারটা অপশন দিয়ে দিল। তো তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন অপশনটা ঠিক হবে, না যেটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। 2 নম্বর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ফিডেল ক্যাপ রিয়াকশন। এটা তোমরা খুবই ভালো করে পড়েছো, গ্র্যাজুয়েশনের সময় পড়েছো, 10-12 এর সঙ্গে পড়েছো, বা যারা পড়াচ্ছ তারাও খুবই ইম্পর্টেন্ট বলে পড়াচ্ছ। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন। ঠিক আছে, এটা থেকে কোশ্চেন প্রচুর আসে, 10-12 এর এক্সামে তো, মানে 11-12 এর এক্সামে তো প্রচুর কোশ্চেন আসে এটা। আর এটা এমনি তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে, না বেনজিন থেকে আমাকে টলুইন তৈরি করতে হবে। কোন মেথডে, কোন মেথড, যদি তাতে CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3 দেওয়া থাকে,
রিএজেন্ট কি হবে না, রিএজেন্ট হচ্ছে CH3Cl আর অ্যানহাইড্রাস বা তোমরা বাংলাতে বলতে পারো অনাদ্রস AlCl3। যে যদি অনাদ্র AlCl3 দেওয়া হয় তখন হচ্ছে টলুইন তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলছি বারবার, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতেই পারে। যে ধরো বেনজিন, ধরো C6H6 এরকমইও লিখতে পারে বা এরকম বেনজিনের স্ট্রাকচার দিতে পারে, রিএজেন্টটা সেম CH3Cl আর অ্যারোর উপরে AlCl3 যেটা হচ্ছে আনহাইড্রাস বা অনাদ্র AlCl3 দিলে কি হয়, টলুইন তৈরি হয়ে যায়। টলুইন তৈরি হয়। টলুইন মানে কি, একটা বেনজিন রিং তার সঙ্গে একটা CH3 গ্রুপ লেগে থাকে, সেটাকে বলা হয় টলুইন। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কম্বাসন রিয়াকশন। কম্বাসন রিয়াকশন কিরকম না, ধরো বেনজিন আছে, এরকম বেনজিন, তাকে যদি আমি অক্সিজেনের প্রেজেন্সে করি, ধরো O2 অক্সিজেন আছে, দিলাম, অক্সিজেন দিলে কি হয়ে যাবে না, বেনজিনটা হচ্ছে শুধু কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার H2O, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার বানাবে। মানে বেনজিন রিং ইন প্রেজেন্স অফ অক্সিজেন, যদি বেনজিন রিং তাতে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কি কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। সেই রিয়াকশনটাকে কি বলে, কম্বাসন রিয়াকশন। কম্বাসন রিয়াকশন, ঠিক আছে। হ্যাঁ, তোমরা আবার অনেক সময় কি হবে যে এই রিয়াকশন গুলো মনে রাখার নাম করে এই হেডিং গুলো কিন্তু ভুলে যাবে না। 9-10 এর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হয় এই জিনিসগুলো। যে ধরো তোমাদের অনেক সময় কি হয়, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি সবগুলো, ঠিক আছে। 9-10 এর ক্ষেত্রে কি হয়, অনেক সময় তোমরা রিয়াকশন গুলো তো খুব ভালো করে মনে রেখেছো, কিন্তু এই রিয়াকশনটাকে কি বলে, স্পেশালি যারা ফিজিক্সে আছো, যারা কেমিক্যাল টার্ম সম্বন্ধে একটু কমই আইডিয়া আছে, তো তাদের ক্ষেত্রে কি হবে, ধরো এই রিয়াকশনটা দিয়ে দিও, তারপর অপশন হচ্ছে বিভিন্ন রকম অপশন দিল, যে একটা দিল হ্যালোজিনেশন, নাইট্রেশন, 3 নম্বর দিল সালফোনেশন, 4 নম্বর দিয়ে দিল যে কম্বাসন বা ফিডেল গ্যাপ। তো কি হবে, কোন রিয়াকশন না, এটা যে হ্যালোজিনেশন রিয়াকশন। তো এই জিনিসগুলোও কিন্তু মনে রাখবে যে হ্যালোজিনেশন রিয়াকশন হচ্ছে না, নাইট্রেশন হচ্ছে না, সালফোনেশন হচ্ছে না, ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন হচ্ছে। মানে ধরো এই রিয়াকশনটা দিয়ে দিল কোশ্চেনে, এটা দিয়ে বললো যে অপশন এ এটা ফিডেল ক্যাপ রিয়াকশন, অপশন বি এটা হ্যালোজিনেশন, অপশন সি মানে 3 নম্বর অপশনে বললো এটা নাইট্রেশন, আর অপশন 4-এ হচ্ছে তোমার সালফোনেশন বললো। তাহলে তোমাদের হচ্ছে অপশন এ হবে ফিডেল কাপড অ্যালকাইলেশন, ঠিক আছে। ফিডেল কাপড অ্যালকাইলেশন সেটা কি না, তো তোমাদের 4-5টা জিনিস একটু ভালো করে মানে কোশ্চেন যখন পড়বে, তোমরা এগুলো যখন পড়বে তখন একটু ভালো করে মাথা খাটাবে যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি ধরনের মানে ঘুরিয়ে ফিরে অপশন দিতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে টলুইন। তাহলে বেনজিনের আমরা প্রথমে বেনজিনে কি বললাম না, বেনজিনে হচ্ছে প্রথমে আমরা এখানে প্রিপারেশন পড়ে নিলাম যে কিভাবে বেনজিন তৈরি হয়, তারপরে নিচে হচ্ছে দেখো তাদের প্রপার্টি মানে ধর্মগুলো কি কি আছে, তারপর হচ্ছে এখানে বললাম যে সে কি কি ধরনের রিয়াকশন করে। আমি আগেও বলেছি এখনো বলছি, এই রিয়াকশন গুলো তো আছেই, তোমরা খাতাতে লিখছো, আরো যেগুলো বই থেকে রিয়াকশন পাবে বেনজিনের বা তোমরা যে নোটস ফলো করছো সেই নোটস থেকে যে রিয়াকশন গুলো পাবে সেগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে লিখতে থাকো, সেগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে যে বেনজিন আরো, কারণ বেনজিন তো আরো অনেক ধরনের রিঅ্যাকশন করতে পারে, হ্যাঁ অ্যানিলিন হতে পারে, NH2 গ্রুপ লাগতে পারে, বা সেগুলো কিভাবে কনভার্ট হয় একে অপরের সঙ্গে, সেগুলোও কিন্তু মানে একই সঙ্গেই নোট করতে থাকো, তাহলে একই জায়গাতে থাকলে কি হবে, পরে যখন রিভিশন করবে তো কম টাইম লাগবে, ঠিক আছে। এবার দেখো বেনজিন হয়ে গেছে, এবার হচ্ছে আমি গেলাম টলুইন। একই রকম ভাবে আমরা এখানে পড়বো যে টলুইন কিভাবে তৈরি হয়, টলুইনের কি প্রপার্টি আছে, বা টলুইন কি ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে। তো দেখো এখানে টলুইন, আচ্ছা টলুইন আর বেনজিন এর মধ্যে কি ডিফারেন্স, বেনজিনে কি ছিল, বেনজিনের স্ট্রাকচার কি ছিল না, এইরকম একটা 6 মেম্বার রিং আর কনজুগেটেড বা অল্টারনেটিভ একটা সিঙ্গেল ডবল বন্ড করে একটা বন্ড ছিল, কিন্তু টলুইনে হচ্ছে তোমার একটা CH3 এসে যাচ্ছে, টলুইনে একটা এক্সট্রা CH3 এসে যাচ্ছে, তো এটাকে কি বলা হয়, টলুইন, ঠিক আছে। বলে ধরো অনেক সময় টলুইন বলে 3-4টা স্ট্রাকচার দিয়ে দিল, তো টলুইনে বললো যে টলুইনের স্ট্রাকচার কোনটা, তো তোমরা মনে রাখবে যে বেনজিন রিং আর একটা CH3 গ্রুপ যখন থাকবে সেটাকে বলা হয় টলুইন। এটা প্রিপারেশন কিভাবে তৈরি করব না, ফ্রম বেনজিন, যদি আমি বেনজিন থেকে তৈরি করতে চাই, তো ধরো বললো যে বেনজিন থেকে আমাকে টলুইন তৈরি করতে হবে, এটা বেনজিন, এখান থেকে কি তৈরি করতে হবে না, টলুইন তৈরি করতে হবে। টলুইনের স্ট্রাকচার কি, বেনজিন আর CH3। তো এক্ষুনি আমি বললাম, এক্ষুনি পড়িয়েছিলাম ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, সেটা কিরকম, CH3Cl আর অনাদ্র বা আনহাইড্রাস AlCl3 দেওয়া হয়,
দিলেই কিন্তু তোমার হচ্ছে টলুইন তৈরি হয়ে যাবে। যে এরকম বেঞ্জিন রিং CH3Cl আনহাইড্রাস AlCl3 দিলে টলুইন হয়ে যাবে। এর আগের পিপিটিতেই পড়িয়েছি, ঠিক আছে? এইভাবে হচ্ছে টলুইন তৈরি করা হয়। এর প্রপার্টি গুলো কি না, এর প্রপার্টি হচ্ছে সিমিলার টু বেঞ্জিন, বেঞ্জিনের মতোই, বাট মোর রিয়াক্টিভ, বেশি রিয়াক্টিভ ডিউ টু ইলেকট্রন ডোনেটিং CH3। ইলেকট্রন ডোনেটিং মানে হচ্ছে CH3টা তোমার হচ্ছে, ধরো এটা বেঞ্জিন মানে টলুইনের স্ট্রাকচার এখানে ড্র করছি, দেখো এটা বেঞ্জিন রিং হয়ে গেল, এখানে হচ্ছে CH3। এই CH3 হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে কি CH3 হচ্ছে ইলেকট্রন ডোনেট করে কিসের দিকে না বেঞ্জিনের দিকে, বেঞ্জিনের দিকে ইলেকট্রন ডোনেট করে। তো দেখো আমি ধরলাম, তোমরা একটা সাধারণ বোঝার জন্য বলছি, এখানে ধরলাম ইলেকট্রন নয়, আমি ধরলাম কিছু টাকা, ঠিক আছে? যে CH3 হচ্ছে টাকা ডোনেট করে কাকে না বেঞ্জিনিংকে, যে বেঞ্জিনিংকে টাকা ডোনেট করে। তো বেঞ্জিনিং কি হবে, যে বেশি টাকা পেয়ে যাবে, তাহলে টাকা পেয়ে গেলে তাহলে কি হয়, টাকা পেয়ে গেলে খরচা করবে, তো এটা রিয়াক্টিভ হয়ে যাবে, অন্যের সঙ্গে রিয়াকশন করতে যাবে, অন্যের সঙ্গে রিয়াকশন করতে যাবে। এই জন্য হচ্ছে বেঞ্জিনের থেকে মোর রিয়াক্টিভ। যদি তোমাদের রিয়াক্টিভিটি অর্ডার বলে, তখন কিন্তু টলুইন এর রিয়াক্টিভিটি বেশি কার থেকে না বেঞ্জিনের থেকে। বেঞ্জিনের থেকে টলুইনের রিয়াকশনের করার যে মানে প্রবণতা, সেটা হচ্ছে বেশি। কেন না, কারণ এই যে টলুইনে একটা হচ্ছে তোমার এক্সট্রা CH3 গ্রুপ থাকে, যেটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং। এ হচ্ছে কি করে, বেঞ্জিনিংকে ইলেকট্রন ডোনেট করে, যার জন্য কি হয় যে বেঞ্জিনিংটা হচ্ছে হাইলি ইলেকট্রন ডেন্স হয়ে যায়, যার জন্য এ হচ্ছে অন্যের সঙ্গে রিয়াকশন করতে চায়, ঠিক আছে? একই রকম ভাবে কালারলেস অ্যারোমেটিক লিকুইড যেমন তোমার বেঞ্জিন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি তোমাদের একটা টাস্ক দেব, একটা টেবিল এখানেও বানাও। এরকম একটা টেবিল বানালে এখানে লেখো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে? আর টেবিলের রাইট সাইডে লেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি, এখানে CH3 ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে ইলেকট্রন যদি ডোনেট করে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি হবে, ধরো এরকম একটা বেঞ্জিনিং কোনো একটা গ্রুপ লেগে আছে, আমি ধরলাম NO2 নাইট্রো গ্রুপ, সে হচ্ছে ইলেকট্রনটাকে না টেনে নেয়, বেঞ্জিন থেকে নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়। এই যে বেঞ্জিনের যা ইলেকট্রন ছিল সে নিজে থেকে টেনে নেয়, যার জন্য কি এই যে তোমার বেঞ্জিনিং এর মানে রিয়াকশন করার প্রবণতাটা কমে যায়, কারণ এর কাছে ইলেকট্রন নেই, কম ইলেকট্রন ডেনসিটি কি হয়েছে না, নাইট্রো গ্রুপটা টেনে নিয়েছে। এই জন্য নাইট্রো গ্রুপকে বলা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এখানে যে NO2, এটাকে বলা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর CH3 এখানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেট করে। তো তোমরা এরকম একটা টেবিল বানিয়ে সমস্ত গ্রুপকে তোমাদের যে মাইতি তিওয়ারি রায়ের বইয়ে পেয়েই যাবে। তো ওখানে যত ধরনের যে গ্রুপ আছে, যেমন COOH গ্রুপ, SO3 গ্রুপ, অ্যানিলিন গ্রুপ মানে NH2 গ্রুপ, OH গ্রুপ মানে অ্যালকোহল গ্রুপ, ওর মধ্যে কোনগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর কোনগুলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এগুলোকে সেপারেট করো তোমরা, ঠিক আছে? একটা টেবিল বানিয়ে সেখানে লেফট সাইডে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর রাইট সাইডে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ করে, এবার কোন কোন গ্রুপগুলো আছে, কোন কোন গ্রুপগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর কোন কোন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাদের মধ্যে তাদেরকে আলাদা আলাদা ভাবে লিখে রাখো। তো পরীক্ষাতে যদি এরকম অনেক কোশ্চেন আসতে পারে ছোটখাটো, যে নিচের যে চারটা অপশন দেওয়া আছে, মানে চারটা গ্রুপ, ধরো CH3, NO2, SO3H, তারপর CN সায়ানাইড, এরকম করে দেওয়া আছে, বলে দিল যে এর মধ্যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কোনটি বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনটি, এরকম অপশন দিয়ে দিতে পারে। তো তোমাদের কাছে যদি এই টেবিলটা থাকে, তোমরা যদি ভালো করে দেখে রাখো, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার গুলো করতে পারবে সহজে। এবার দেখো টলুইন এর রিয়াকশন মানে কি, যে রিয়াকশন মানে হচ্ছে টলুইন কোন কোন ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে। এখানে রিয়াকশন মানে হচ্ছে টলুইন কোন কোন ধরনের রিয়াকশন করে। এক নম্বর নাইট্রেশন, যেমন আমি বেঞ্জিনের ক্ষেত্রে পড়েছিলাম নাইট্রেশন, তো এখানে হচ্ছে টলুইনের ক্ষেত্রেও হচ্ছে নাইট্রেশন হয়। নাইট্রেশন অর্থো প্যারা ডাইরেক্টিং। আচ্ছা, এই যে অর্থো প্যারা মানে কি, আমি একটু পরে ডিসকাস করবো, এখানে শুধু আমি এমনি বলে দিচ্ছি। দেখো, এটা ধরো একটা বেঞ্জিন রিং, ঠিক আছে? এখানে কোনো একটা গ্রুপ লেগে আছে আর, ঠিক আছে? তো এই আর এর সাপেক্ষে এই পজিশনটা হবে অর্থ, এই পজিশনটা হবে মেটা,
আর এই পজিশনটা হবে প্যারা। তো এখানে বলেছে যে নাইট্রেশন যে হচ্ছে সেখানে অর্থ প্যারা ডাইরেক্টিং, মানে কি, ধরো টলুইন নিয়েছে, টলুইনে কি আছে, CH3। তো এই CH3 সাপেক্ষে অর্থ এবং প্যারা পজিশনে তোমাকে NO2 গ্রুপ লাগাতে হবে, নাইট্রো গ্রুপ, NO2 গ্রুপ। সেটা কোনখানে লাগবে, হয় অর্থ না হলে প্যারাতে লাগবে। কারণটা কি, কারণটা হচ্ছে এই যে CH3 এটা হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টেটিং গ্রুপ, অর্থ বা প্যারা ওরিয়েন্টেটিং গ্রুপ, বা ওরিয়েন্টেটিং বা ডাইরেক্টিং বলতে পারি। ঠিক আছে, অর্থ প্যারা ওরিয়েন্টেটিং বা ডাইরেক্টিং বলতে পারি। ঠিক আছে, এটা বোঝা গেল না? আমি আবার বোঝাচ্ছি, দেখো এখানে যে বলেছে যে দেখো 1 নম্বর পড়লে যে নাইট্রেশন, নাইট্রেশন মানে কি সবাই বুঝতে পেরে গেছো যে NO2 গ্রুপ লাগবে। সেটা কোনখানটা লাগবে, যে অর্থ বা প্যারা নাইট্রোটলুইন বানাচ্ছে, মানে অর্থ বা প্যারা ডাইরেক্টিং, মানে হয় অর্থতে লাগবে বা প্যারাতে লাগবে। কেন লাগবে, কারণ CH3 যে গ্রুপটা এটা হচ্ছে অর্থ বা প্যারা ডাইরেক্টিং গ্রুপ। এই অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ মানে কি, মানে কিছু কিছু মলিকুলের গ্রুপ আছে, ধরো CH3, যখন কোন একটা ধরো CH3 গ্রুপ অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, এর মানেটা কি, মানেটা হচ্ছে যে যদি কোনো বেঞ্জিনিকের মধ্যে CH3 গ্রুপ থাকে, যদি নতুন কোনো গ্রুপ অ্যাড হতে চায় সে অর্থ বা প্যারাতে গিয়ে লাগবে। কেন লাগবে সেটা এখানে আমি শুধু CH3 এর এক্সাম্পল দিয়ে বলছি। আমি একটু পরে একটা দুটো স্লাইডের পরে আমি ডিসকাস করবো যে কেন এটা অর্থ প্যারাতে লাগলো, মেটাতে লাগলো না, বা কেন মেটাতে লাগবে অর্থ প্যারাতে লাগবে না, সেটা আমি এক্সপ্লেন করব। আমি এখানে শুধু CH3 ক্ষেত্রে বলে দিচ্ছি। দেখো এক্ষুনি আমি ডিসকাস করেছি যে বেনজিন রিং এ যে CH3 গ্রুপটা থাকে, সেই CH3 গ্রুপটা কি ইলেকট্রন ডোনেট করে। কাকে ইলেকট্রন ডোনেট করে, না বেনজিন রিংকে। যে যদি বেনজিন রিংকে ইলেকট্রন ডোনেট করে, তাহলে দেখো এই যে পাই বন্ডগুলো এরকম করে শিফট হতে থাকবে। তো এর জন্য কি হয়েছে, এই অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটিটা হচ্ছে বেশি হয়ে যায়। ঠিক আছে, ইলেকট্রন ডেনসিটি হচ্ছে বেশি হয়। এর জন্য কোনো একটা নতুন রিয়াকশন করতে গেলে, কোনো একটা গ্রুপকে যদি এ যোগ করতে চায়, তাহলে হচ্ছে এই অর্থ বা প্যারা পজিশন দিয়ে এর হচ্ছে অ্যাটাক করে। ঠিক আছে, অর্থ বা প্যারা পজিশন দিয়েই অ্যাটাক করে। তাহলে তোমরা মনে রাখবে, কোনো বেনজিন রিং এ যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগে থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কোন কোনগুলো আমি তোমার আগেই বলেছি, আগের চ্যাপ্টার আগের পিপিটিতে বললাম যে এটা টেবিল করে রাখো, যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ পেয়ে যাবে। তো তাহলে কোনো বেনজিন রিং এ যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগে থাকে, সেই বেনজিন রিং এ নতুন কোনো গ্রুপ যদি অ্যাড হতে চায়, সেটা অর্থ বা প্যারা পজিশনে গিয়ে লাগবে। আবার যদি কোনো বেনজিন রিং এ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে, মানে যে ইলেকট্রনটা টেনে নেয়, ধরো এক্সাম্পল দিলাম আমি NO2 গ্রুপ, কোনো বেনজিন রিং এ যদি NO2 গ্রুপ লেগে থাকে, মানে কি, ধরো এটা একটা বেনজিন রিং, এখানে NO2 গ্রুপ লেগে আছে, তাহলে যে নতুন গ্রুপটা লাগবে সেটা হচ্ছে মেটা পজিশনে গিয়ে লাগবে। মেটা পজিশন, এই পজিশন বা এই পজিশন, এই দুটো পজিশন, এগুলো মেটা পজিশন। এই জন্য NO2 গ্রুপটাকে বলা হয় মেটা ডাইরেক্টিং গ্রুপ। এখানে যেমন CH3টাকে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ বললাম, এই যে দেখো অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে NO2 কে বলা হবে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে কি, বেনজিন রিং এর সঙ্গে যদি এরকম বেনজিন রিং আছে, এর সঙ্গে যদি তোমার NO2 গ্রুপ লেগে থাকে, তাহলে কোন একটা নতুন গ্রুপ, ধরো কোন একটা অ্যামিন গ্রুপ NH2 গ্রুপ লাগতে চায়, সে হচ্ছে তোমার মেটা পজিশনে লাগবে, এই পজিশনে, মেটা পজিশন। ঠিক আছে, মেটা পজিশনে গিয়ে লাগবে। তাহলে তোমরা মনে রাখো এই জিনিসটা, যে যদি কোনো বেনজিন রিংয়ে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগে থাকে, সেটা সবসময় হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং হবে। মানে নতুন কোনো গ্রুপ যদি লাগতে চায়, সেটা হচ্ছে অর্থ বা প্যারা পজিশনে লাগবে। যদি কোনো বেনজিন রিংয়ে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে, তাহলে কোনো নতুন গ্রুপ যদি অ্যাড হতে চায় সেই মলিকুলে, তাহলে সেটা অবশ্যই মেটাতে গিয়ে লাগবে, সেটা অবশ্যই মেটা পজিশনে গিয়ে লাগবে। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এখানে দেখো আমি মুছে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তাহলে দেখো এখানে এই 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 এক্সাম্পলটা দিলাম, তাহলে যে টলুইন, এটা একটা টলুইনের স্ট্রাকচার, এখানে কি CH3 গ্রুপ লেগে আছে,
CH3 গ্রুপটা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে এ হচ্ছে ইলেকট্রন বেঞ্জিন রিংকে ডোনেট করে। তো আমি একটু আগে বলেছি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে কি, যে নতুন কোন গ্রুপ জুড়তে হলে সেটা হয় অর্থ বা প্যারা পজিশন লাগবে। তো যখন টলুইনে ডাইলিউট HNO3 আর ডাইলিউট H2SO4 দেওয়া হবে, তখন কিনা NO2 গ্রুপটা লেগে যায়, সেটা হয় অর্থতে বা প্যারাতে। সো তো দুটো প্রোডাক্টই পাওয়া যায়, অর্থ নাইট্রোটলুইন প্লাস প্যারা নাইট্রোটলুইন। তো তাহলে এখানে মনে রাখো যে টলুইনে যদি ডাইলিউট HNO3 আর ডাইলিউট H2SO4 দেওয়া হয়, তখন হচ্ছে দুটো প্রোডাক্ট পাওয়া যায়, অর্থ নাইট্রোটলুইন আর প্যারা নাইট্রোটলুইন, মানে কি অর্থ পজিশনে NO2 গ্রুপ আর প্যারা পজিশনে NO2 গ্রুপ। ঠিক আছে, তো তোমরা এখানে দেখো আবার একটা এরকমই হতে পারে যে বেনজিন থেকে তাহলে টলুইন কিভাবে তৈরি করব না, বেনজিন থেকে টলুইন তৈরি হচ্ছে যে এটাকে কি রিঅ্যাকশন বলে, ফিডেল ক্রাফট রিঅ্যাকশন। CH3 আর AlCl3, অনাদ্র AlCl3 বা অনায়াস AlCl3 দিলে বেনজিন থেকে টলুইন তৈরি হয়ে যায়। এবার সেই টলুইনে হচ্ছে HNO3 H2SO4 বা অনেক সময় ডাইলিউট বলা হয়, ডাইলিউট HNO3 ডাইলিউট H2SO4 দিলে অর্থ প্লাস প্যারানাইট্রোটলুইন পাওয়া যায়, দুটো প্রোডাক্ট পাওয়া যায়, অর্থ নাইট্রোটলুইন বা প্যারানাইট্রোটলুইন। ঠিক আছে, এবার হচ্ছে 2 নম্বর দেখো হ্যালোজেনেশন রিঅ্যাকশন। হ্যালোজেনেশন রিঅ্যাকশন মানে কি, এখানে হচ্ছে টলুইন আছে, এবার হচ্ছে Br2 FeBr3, Br2 আর FeBr3 যদি দেওয়া হয় তখন হচ্ছে অর্থব্রোমিন, অর্থব্রোমোটলুইন আর প্যারাব্রোমোটলুইন। অর্থব্রোমোটলুইন মানে কি, এখানে দেখো ব্রোমিন লেগে গেছে, মানে অর্থ পজিশনে, অর্থ মানে এই CH3 তার অর্থ পজিশন হচ্ছে এইটা ব্রোমিন, আরেকটা হচ্ছে এখানে CH3 তার প্যারা পজিশন হচ্ছে এটা, তো প্যারাব্রোমোটলুইন। ঠিক আছে, দুটো প্রোডাক্ট, যে টলুইনে আমি যদি Br2 আর FeBr3 দেই তাহলে অর্থ ব্রোমোটলুইন আর প্যারাব্রোমোটলুইন পাওয়া যায়, দুটোই প্রোডাক্ট পাওয়া যায়। এবার হচ্ছে সাইড চেন, 4 নম্বর আমরা বলতে পারি যে সাইড চেন রিঅ্যাকশন, সাইড চেন হ্যালোজেনেশন। দেখো এই যে হ্যালোজেনেশন রিঅ্যাকশন তোমরা পড়লে এখানে, যেটা হচ্ছে ব্রোমিন আর FeBr3 দেওয়া হয়, সেখানে কিন্তু হ্যালোজেনটা হচ্ছে মেন যে রিং হয় সেটাতে লেগেছে। দেখো এখানে অর্থব্রোমোটলুইন আর প্যারাব্রোমোটলুইনের যে মেন যে বেনজিন রিং সেটাতে গিয়ে লেগেছে। কিন্তু অনেক তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই যে মানে চেন যে আছে, মানে CH3 মিথাইল গ্রুপ যে আছে, এখানের হাইড্রোজেনের বদলে যদি ব্রোমিন অ্যাড হতে চায় তখন কোন রিঅ্যাকশনটা ফলো করবে। তখন তোমরা পড়েছো অনেকে যে টলুইন, তাতে যদি ক্লোরিন আর এইচ নিউ বা অনেক সময় সানলাইট বলে দিতে পারে, বা অনেক সময় সূর্যালোক বলতে পারে, মানে সূর্যালোক বলে। ঠিক আছে, তো মানে C6H5CH3 যেটাকে বলা হয় টলুইন, তাতে যদি ক্লোরিন, অনেক সময় অ্যারোর উপর এইচ দেওয়া থাকে, অনেক সময় সানলাইট দেওয়া থাকে, অনেক সময় সূর্যালোক দেওয়া থাকে। তো তখন কি হবে না, C6H5CH2Cl, মানে কি ধরো এই এটা দেখো, ধরো টলুইন, তাতে ক্লোরিন আর এইচ দেওয়া আছে। তো দেখো এখানে যে CH3 ছিল না, এখানে এই যে CH3, সেটা হচ্ছে CH2Cl হয়ে যাবে। তো এটা আবার রিপিট করে করে রিঅ্যাকশনটা কি হবে, লাস্টে একদম লাস্ট প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট হয়ে যাবে। দেখো তিনটা CH হচ্ছে, মানে তিনটা যে CH3 যে হাইড্রোজেন সেটা হচ্ছে ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে গেছে, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে CCl3 হয়ে গেছে, CCl3। মানে প্রথমে হচ্ছে একটা হাইড্রোজেন খুলে গিয়ে একটা ক্লোরিন লেগেছিল, দ্বিতীয় স্টেপে হচ্ছে দুটো হাইড্রোজেন খুলে গিয়ে একটা হাইড্রোজেন আর দুটো ক্লোরিন ছিল, তৃতীয় স্টেপে আবার Cl2 আর H যদি দেওয়া হয় তখন হচ্ছে CCl3 পেয়ে গেছি, মানে বেনজিন রিং তার সঙ্গে CCl3 পেয়ে গেলাম। তো তাহলে তাহলে দেখো প্রথমে যে হ্যালোজেনেশন রিঅ্যাকশন সেখানে হচ্ছে ব্রোমিনটা কিন্তু বেনজিন রিং এ লেগেছিল, দ্বিতীয় যে সাইড চেন হ্যালোজেনেশন হয়েছে তাতে হচ্ছে এখানে যে ক্লোরিনটা লেগেছে সেটা হচ্ছে এই যে CH3 গ্রুপ আছে সেটাতে লেগেছে। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এখানে রিএজেন্ট কি ছিল না Br2 FeBr3, Br2 FeBr3, এখানে রিএজেন্টটা কি না ক্লোরিন আর সূর্যালোক বা এইচ লিখতে পারে অনেকে, মানে অনেক সময় এইচ লিখে দেয়, অনেক সময় সানলাইট লিখে দেয়। তো তখন দুটোর কিন্তু রিএজেন্ট আলাদা আলাদা। দেখো এটা যেমন এটা কি ছিল না টলুইন Br2 FeBr3 দিয়েছি, একই রকম ভাবে যদি টলুইনে Cl2 আর FeCl3 দিই, এখানে যেমন অর্থব্রোমোটলুইন আর প্যারাব্রোমোটলুইন পেয়েছি, এখানে কিন্তু মানে 1 ক্লোরো 2 মিথাইল বেনজিন বা এটাকে অর্থক্লোরো করে দাও, অর্থক্লোরোবেনজিন, আর এটা হচ্ছে প্যারাক্লোরোবেনজিন। মানে এখানে Br2 ছিল আর FeBr3 ছিল, এই জন্য হচ্ছে ব্রোমোটলুইন পেয়েছি, আর এখানে হচ্ছে ক্লোরিন
যখন Cl2 আর FeCl3 দেবো, সো অর্থোক্লোরোবেঞ্জিন আর প্যারাক্লোরোবেঞ্জিন মানে ক্লোরিন হয়ে যায়। যখন Br2 ইউজ করা হবে তখন ব্রোমিন লাগবে, যখন Cl2 ইউজ করা হবে তখন ক্লোরিন লাগবে। এবার হচ্ছে দেখো 5 নম্বরে, 5 নম্বরটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি বলছি তোমরাও যখন এই আমরা যখন এই এইচএস পড়েছিলাম, বা তোমরা যখন এইচএস এর কাউকে পড়িয়েছো, বা বা মানে যখন নেম রিয়াকশন পড়াও বা তোমার হচ্ছে এই যে কনভার্সন গুলো পড়াও, তখন একটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে কিনা অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশন রিয়াকশন, সে অক্সিডেশন রিয়াকশনটা কি, মানে ধরো এটা অনেক সময় অনেক বারবার রিপিট করে এই কোশ্চেনটা আসে যে টলুইন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করার পদ্ধতিটা কি। অক্সিডেশন রিয়াকশনই হচ্ছে পদ্ধতি, ঠিক আছে। এটা হচ্ছে বারবার রিপিট করে এই কোশ্চেনগুলো আসে। আমি অনেকগুলো স্টেটেই দেখেছি যাদের হচ্ছে রিটেন এক্সাম নেয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বা মাস্টারে পিজিটি টিজিটি, এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় এসেছে, মানে রিপিট করে করে এসছে যে টলুইন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করার পদ্ধতিটা কি। না, সেটা হচ্ছে কি অক্সিডেশন মেথডস। সেটা কিরকম, যে ধরো টলুইন আছে, টলুইন তাতে KMnO4 আর KOH দিলে, KMnO4 আর KOH দিলে এই যে CH3 এটা কি হয়ে যায় না COOK হয়ে যায়, মানে সল্ট হয়ে যায়, অ্যাসিড সল্ট হয়ে যায়। তারপরে যখন H3O প্লাস বা অনেক সময় দিতে পারে যে H2O হ্যাজ দিয়ে H প্লাস, বা অ্যাসিডিক ওয়াটার হতে পারে, অনেক সময় লিখতে পারে যে অ্যাসিডিক ওয়াটার দিয়ে দিল। তিনটা অপশনই দিতে পারে, অ্যাসিডিক ওয়াটার দিতে পারে, H2H প্লাসও দিতে পারে, বা H3O প্লাস দিলে এটা হচ্ছে হাইড্রোজেন, মানে এই বেঞ্জিনিং আর COOH হয়ে যায়, যেটাকে বলে বেনজোইক অ্যাসিড। এটা খুব ইম্পর্টেন্ট, টলুইন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি। তাহলে তোমরা বলো, যদি তোমাদের এরকম একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড কিভাবে তৈরি করব, বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড কিভাবে তৈরি করব, এই কনভার্সনটা তোমরা করে দেখো যে বেনজিন থেকে কিভাবে বেনজোইক অ্যাসিড তৈরি করছো। আচ্ছা, যারা আমি বলে দিচ্ছি কিভাবে, ঠিক আছে, যারা পারবেন তাদের দেখো উপরেই লিখেছি, দেখো বেনজিন থেকে টলুইন পেলাম কোন রিঅ্যাকশনের মাধ্যমে, ফ্রিডেল কাপ রিঅ্যাকশন। সেটা কি CH3Cl AlCl3 অনাদ্র AlCl3 বা আনহাইড্রাস AlCl3 দিয়ে টলুইন পেলাম। সেই টলুইনটা দেখো নিচেই অক্সিডেশন করে দেবো, টলুইন KMnO4 KOH দিলাম, তারপর হচ্ছে সেকেন্ড স্টেপে H3O প্লাস দিলেই হচ্ছে বেনজোইক অ্যাসিড হয়ে যায়। বুঝা গেল, বেনজিন থেকে তাহলে বেনজোইক অ্যাসিডে কনভার্সন পেয়ে গেলে। তো এটা এবার দেখো আরেকটা হচ্ছে তোমাদের জাইলিন। তো আমি 9-10 এর ক্ষেত্রে তিনটে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটা থাকে, মানে হাইড্রোকার্বন মানে হচ্ছে তোমার বেনজিন রিং হাইড্রোকার্বন, হেটেরোসাইক্লিকও আছে, অনেক অনেক নাইট্রো কম্পাউন্ড অনেক কিছু আছে, কিন্তু মেন যে প্রাইমারি যে হাইড্রোকার্বন গুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন সেগুলো হচ্ছে তিনটে আছে। কি কি না, তোমার হচ্ছে বেনজিন, টলুইন, আর হচ্ছে কি জাইলিন। বেনজিন, টলুইন, জাইলিন। আচ্ছা, বেনজিনের কি ছিল, বেনজিনের ক্ষেত্রে কি পড়েছিলাম যে বেনজিনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে শুধু বেনজিন রিং। টলুইনে কি দেখেছি না একটা CH3 গ্রুপ লেগেছে, আর জাইলিনের ক্ষেত্রে কিন্তু দুটো CH3 গ্রুপ। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস নোট করে রাখো, এখানে হচ্ছে স্ট্রাকচার গুলো আমি লিখে নিই। তো তোমরা এটা কিন্তু শুধু অর্থ জাইলিন, মানে ধরো আমি ধরলাম এইটা হচ্ছে মেন CH3, তাহলে এর সাপেক্ষে এ হচ্ছে পরের কার্বনটাতেই আছে, তো এটাকে বলা হয় অর্থ জাইলিন। অর্থ জাইলিন মানে XYLENE। একই রকম ভাবে মেটা জাইলিনও তৈরি হয়, একই রকম ভাবে প্যারাজাইলিনও কিন্তু পাওয়া যায়। তো জাইলিনের হচ্ছে তিনটে আইসোমার, অর্থ, মেটা আর প্যারা, ঠিক আছে। তো এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটা হচ্ছে অর্থ। মেটা স্ট্রাকচারটা কি হবে না, মেটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা বেনজিন রিং, একটা মেন CH3 গ্রুপ এখানে, তাহলে এখানে যদি থাকে সেটাকে বলা হয়, আমি এটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, তিনটেই স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি। এটাকে কি বলে না, এটাকে বলে অর্থ জাইলিন, অর্থ জাইলিন। এবার ধরো একটা এখানে বেনজিন রিং, এটা হচ্ছে মেন CH3,
এর সাপেক্ষে এটা মেটা পজিশন, এখানে একটা CH3 হলো, তো এটাকে কি বলা হয়, মেটাজাইলিন। আরেকটা আমি করছি, যেমন ধরো এটা বেনজিন রিং, এটা মেন CH3, এইটা হচ্ছে এখানে একটা CH3, এটাকে বলা হয় প্যারাজাইলিন। প্যারাজাইলিন, এটা হচ্ছে তিনটা আইসোমার, জাইলিনের হচ্ছে তিনটা আইসোমার, ঠিক আছে, এই তিনটা আইসোমারই হচ্ছে জাইলিনের ক্ষেত্রে পাওয়া যায়। বেনজিনের ক্ষেত্রে বা তোমার হচ্ছে টলিনের ক্ষেত্রে এরকম কোনো আইসোমার ছিল না, এখানে যেহেতু দুটো CH3 আছে, তো তাদের পজিশন অনুযায়ী তাদের বিভিন্ন রকম আইসোমার থাকে, ঠিক আছে। এদের তাহলে প্রিপারেশন মেথডটা কি, একই রকম ভাবে টলোইন CH3X দিয়ে অর্থ মেটা প্যারা, এখানে এরকম করে প্রেজেন্ট করেছে, মানে হচ্ছে তোমাদের এই পজিশনে যদি CH3 থাকতো তাহলে অর্থ হতো, এই পজিশনে CH3 থাকলে মেটা হতো, আর এই পজিশনে CH3 থাকলে প্যারা হতো। এটা কোন রিঅ্যাকশন ফলো করছে বলো তো? দেখো, ফরমেশনস অফ মিথাইলেশন অফ টলোইন, মানে টলোইনের মিথাইলেশন করে জাইলিন তৈরি হচ্ছে ইউজিং মিথাইল ক্লোরাইড আর এই যে AlCl3, মানে এখানে আনহাইড্রাস বা অনাদ্র AlCl3 দিলেই হচ্ছে তোমার জাইলিন তৈরি যাবে, মানে টলোইন থেকে জাইলিন তৈরি করার পদ্ধতিটা কি, এটাকে কি বলে, ফিডেল ক্রাফট রিঅ্যাকশন। তাহলে তোমাদের যদি এরকম আমি বলি যে বেনজিন থেকে কিভাবে জাইলিন তৈরি করবে, তাহলে তোমরা বলো তো বেনজিন থেকে জাইলিন কিভাবে তৈরি করবে, এটা তোমরা নিজেরা করো। আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, পুরো প্রসেসটাই কিন্তু ফিডেল ক্রাফট রিঅ্যাকশন ফলো করবে। ফিডেল ক্রাফট রিঅ্যাকশন কিরকম, যে বেনজিন বেনজিন সেটাতে হচ্ছে ফিডেল ক্রাফট করলাম, মানে CaCl3 দিলাম আর AlCl3 দিলাম, আমি মুছে দিচ্ছি জিনিসটা, আমি লেখার জন্য এখানে লিখবো, তো আমি মুছে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। দেখো বেনজিন, সেখানে আমি ফিডেল ক্রাফট করলাম, মানে তোমার হচ্ছে CH3Cl আর অনাদ্র আনহাইড্রাস AlCl3 দিলাম, দিলে কি হবে, টলোইন তৈরি হবে, টলোইন। সেই টলোইন থেকে TOLUENE, টলোইন থেকে আবার ফিডেল ক্রাফট করলাম, সেখান থেকে জাইলিন পাওয়া যাবে, ঠিক আছে। তো মানে হচ্ছে তোমার এখানে বেনজিন রিং, এখানে ফিডেল ক্রাফট করলাম, সেখান থেকে টলোইন পেলাম, আবার এখানে ফিডেল ক্রাফট করলাম, সেখান থেকে জাইলিন পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রিপারেশন মেথড, মানে জাইলিনের প্রিপারেশন মেথড। এবার হচ্ছে আরেকটা হচ্ছে দ্বিতীয় প্রসেসটা কি না, কোল্টার থেকেও হচ্ছে অর্থ মেটা প্যারা তোমার হচ্ছে জাইলিন তৈরি করতে পারো, সেটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, যেমন কোল্টার থেকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন থেকে মানে প্রসেসে বেনজিন তৈরি হচ্ছে, সেরকম কোল্টার থেকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মেথডেও কিন্তু তুমি অর্থ মেটা প্যারা জাইলিনও তৈরি করতে পারো। তো এদের প্রপার্টি গুলো কি কি আছে না, এদের প্রপার্টি হচ্ছে তিনটে আইসোমার থাকে, অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন। আমি ডিসকাস করলাম যে অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিনের স্ট্রাকচার কি। তোমাদের কিন্তু কোশ্চেন এরকম আসতে পারে যে নিচের কোনটি মানে অর্থোজাইলিনের অর্থোজাইলিনের স্ট্রাকচার, মানে ধরো এরকম এটা একটা, এটা এই স্ট্রাকচারটা দিয়ে দিল, তারপরে বললো যে এর মধ্যে এই নিচে এটা কোন জাইলিন, মানে অর্থোজাইলিন, 2 নম্বর অপশন দিল মেটাজাইলিন, 3 নম্বর অপশন দিল প্যারাজাইলিন, 4 নম্বর বলে দিল যে নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে, এরকম করে। তো তোমাদের কিন্তু এটা দেখতে হবে যে এটা হচ্ছে অর্থোজাইলিন, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম, যে এই স্ট্রাকচারটা দিয়ে বললো যে এইটা কি মলিকুল, কোন মলিকুল। 1 নম্বরে বললো অর্থোজাইলিন, 2 নম্বর মেটাজাইলিন, 3 নম্বর প্যারাজাইলিন, 4 নম্বর বললো নান অফ দ্য অ্যাবাভ। তো তোমাদের অপশন 1 কিন্তু ঠিক হবে, এটা হচ্ছে অর্থোজাইলিন। দেখো দুটো CH3 পাশাপাশি আছে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় অর্থোজাইলিন, এরকম অপশন দিতে পারে। এবার হচ্ছে আর প্রপার্টি 2 নম্বর প্রপার্টি কি না, এর হচ্ছে অ্যারোমেটিক, এটা একটা অ্যারোমেটিক লিকুইড উইথ একটা ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে, একটা গন্ধ থাকে, মোর রিঅ্যাক্টিভ দ্যান বেনজিন ডিউ টু 2 মিথাইল। দেখো যখন আমি টলোইন এক্সপ্লেন করেছিলাম যে টলোইন কেন বেনজিনের থেকে মোর রিঅ্যাক্টিভ,
যে একটা CH3 গ্রুপ থাকার জন্য, কারণ একটা CH3 গ্রুপ কি করে, ইলেকট্রন ডোনেট করে বেঞ্জিনিংকে, তো বেঞ্জিনিং এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, যার জন্য বেঞ্জিনিং রিঅ্যাকশন করার জন্য তার প্রবণতাটা বেড়ে যায়। এখানে তো দুটো মিথাইল আছে, মানে দুটো মিথাইল হচ্ছে তোমার বেঞ্জিনিংকে ইলেকট্রন ডোনেট করছে, তো বেঞ্জিনিং এর ইলেকট্রন ডেনসিটি আরো বেশি হয়ে যায়, তো সে আরো বেশি রিঅ্যাকশন করতে চাইবে। তো যদি তোমাদের এরকম বলতে পারে যে রিঅ্যাক্টিভিটি অর্ডার বেনজিন, টলুইন, জাইলিন, তার মধ্যে কোনটা হবে, তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার, ঠিক আছে, এখানেই আমি লিখছি রিঅ্যাক্টিভিটি অর্ডার, মানে বিক্রিয়া করার যে প্রবণতা সেটা কি সব থেকে বেশি হচ্ছে জাইলিনের, ঠিক আছে, সব থেকে বেশি প্রবণতা হচ্ছে জাইলিন, তার থেকে একটু কম হচ্ছে টলুইন, আর তার থেকে কম হচ্ছে বেনজিন। এই তিনজনের মধ্যে বেনজিনের রিঅ্যাকশন করার ক্ষমতাটা কম, ঠিক আছে, কারণ শুধু বেনজিন নেই, তার মধ্যে কোনো CH3 গ্রুপ নেই, টলুইনে একটা CH3 গ্রুপ আছে, আর জাইলিন হচ্ছে দুটো CH3 গ্রুপ, এই জন্য হচ্ছে 3 নম্বর পয়েন্টটা দেখো মোর রিঅ্যাক্টিভ দ্যান বেনজিন ডিউ টু 2 মিথাইল গ্রুপ, ঠিক আছে। এবার দেখো এই জাইলিন কোন কোন ধরনের রিঅ্যাকশন করে। জাইলিন যে মলিকুল সেটা কি কি ধরনের রিঅ্যাকশন করে, যেমন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেরকম বেনজিন হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতো, নাইট্রেশন করতো, সালফোনেশন করতো, হ্যালোজিনেশন করতো, এও হচ্ছে ওই রিঅ্যাকশন গুলো করে। সাইড চেন হ্যালোজিনেশন মানে কি, তোমার এই যে ধরো এটা একটা জাইলিনের স্ট্রাকচার, সাইড চেন মানে কি এই CH3 গ্রুপ বা এই CH3 গ্রুপে হ্যালোজেন লেগে যাবে, সেটাকে বলে সাইড চেন রিঅ্যাকশন, সাইড চেন হ্যালোজিনেশন। সাইড চেন হ্যালোজিনেশন কিসের প্রেজেন্সে হতো না, ক্লোরিন আর H নিউ, আমি এক্ষুনি ডিসকাস করেছি যে সূর্যালোক বা সানলাইটের উপস্থিতিতে আর ক্লোরিনের উপস্থিতিতে হচ্ছে সাইড চেন যে হাইড্রোজেন গুলো থাকে সেগুলো হচ্ছে একটা একটা করে ক্লোরিন অ্যাড হতে থাকে। দেখো এখানে একটা CH3 এর একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা ক্লোরিন অ্যাড হয়ে গেছে। অক্সিডেশন একই রকম ভাবে KMnO4 দিয়ে দিতে পারে, যেমন KMnO4 আর হয়, এর স্টেপটা কি, ধরো এরকম জাইলিন মানে CH3 প্রথম স্টেপে কি দেওয়া হয় না KMnO4 আর KOH দিলে কি হবে, ওই CH3 যে গ্রুপগুলো ওগুলো হচ্ছে সব COOK হয়ে যায়, মানে COO পটাশিয়াম K। তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপে H3O প্লাস, বা অনেক সময় বলতে পারে H2O এরকম স্ল্যাশ দিয়ে H প্লাস, বা অনেক সময় বলতে পারে অ্যাসিডিক ওয়াটার, এগুলো দিলে কি হবে না ওই যে COOK ছিল যে সল্ট ছিল সেটা হচ্ছে অ্যাসিড হয়ে যায় COOH। এটাকে কি বলে, থ্যালিক অ্যাসিড, এর নাম কি PHTHALIC, থ্যালিক অ্যাসিড। তো জাইলিন থেকে থ্যালিক অ্যাসিড তৈরি করার পদ্ধতিটা হচ্ছে এটা, বুঝে গেল। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, বেনজিন থেকে থ্যালিক অ্যাসিড কিভাবে তৈরি করব, PHTHALIC, থ্যালিক অ্যাসিড কিভাবে তৈরি করব, বেনজিন থেকে থ্যালিক অ্যাসিড তৈরি করার পদ্ধতি কি, ঠিক আছে, এটা প্র্যাকটিস করো তোমরা, বেনজিন থেকে থ্যালিক অ্যাসিড কিভাবে তৈরি করতে পারো, ঠিক আছে। এখানে একটা সামারি টেবিল আছে, তোমরা দেখে নাও, তো যে যে জিনিসগুলো আলোচনা করেছি সেগুলো একটা ছোট্ট করে এখানে দেওয়া আছে, ঠিক আছে, তিনটা বেনজিন, টলুইন আর জাইলিনের ক্ষেত্রে, তো তোমরা একটু দেখে নাও এটা। এবার দেখো এই যে জিনিসগুলো পড়ালাম আমি এতক্ষণ ধরে, যে যে জিনিসগুলো ডিসকাস করলাম, মানে তোমার একদম স্টার্টিং থেকে বলছি, যেমন এখানে বেনজিনের প্রিপারেশন কিভাবে হয় সেটা ডিসকাস করলাম, তার প্রপার্টি কি সেটা ডিসকাস করলাম, তারপরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বেনজিনের রিঅ্যাকশন গুলো ডিসকাস করলাম, তারপরে এখানে টলুইনের যে প্রিপারেশনের মেথড সেটা ডিসকাস করলাম, প্রপার্টি কি সেটা ডিসকাস করলাম, তারপর এখানে হচ্ছে টলুইন কি কি ধরনের রিঅ্যাকশন করে সেটা ডিসকাস করলাম, তারপর এখানে হচ্ছে জাইলিন কিভাবে তৈরি হয় তার প্রপার্টি কি সেটা ডিসকাস করলাম, আর এখানে হচ্ছে জাইলিন কি কি ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে বা কি ধরনের রিঅ্যাকশন করে সেইটা ডিসকাস করলাম। তো এই যে টপিক যতটা পড়ালাম সেইটা থেকে একটা কিছু এমসিকিউ আমি এখানে আলোচনা করছি, ঠিক আছে। এমসিকিউ, যেমন প্রথম এমসিকিউটা কি আছে দেখো, পড়ো তোমরা। প্রথম বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট মেথড, মানে কোনটা হচ্ছে সঠিক মেথড টু প্রিপেয়ার বেনজিন টু ফেনল। বেনজিন থেকে ফেনল কোন মেথড তৈরি হচ্ছিল,
তো আমি ডিসকাস করেছি কিন্তু মানে প্রিভিয়াস ক্লাসে, মানে এক্ষুনি ডিসকাস করলাম। অপশন আমি বলে দিচ্ছি এখানে, তোমরা যদি লিখে রাখো তাহলে ম্যাচ করে নাও, আর যদি না লিখে রাখো তাহলে ব্যাকওয়ার্ড করে দেখে নাও একবার। যে ফেনলে যখন জিঙ্ক দিয়ে দেওয়া হয় তখন হচ্ছে বেঞ্জিন আর জেডেনও তৈরি হয়। ফেনলে জিঙ্ক দিলে, মানে জিঙ্ক নয় অ্যাকচুয়ালি, জিঙ্কের সঙ্গে আরো একটা, এই যে দেখো প্রথম একদম ফেনল থেকে, এই জিনিসটা দেখতে পাচ্ছ, ফেনল থেকে বেঞ্জিন তৈরি করা, জিঙ্ক আর হেড দিলে বা জিঙ্ক ডাস্ট আর ডিস্টিলেশন করলে কিন্তু বেঞ্জিন তৈরি হচ্ছে। তো তোমার হচ্ছে এক নম্বর কোশ্চেন কি ছিল, যে হুইচ ইজ দ্য কারেক্ট মেথডস ফর প্রিপেয়ারিং বেঞ্জিন থেকে ফেনল। অপশন হচ্ছে বি, ঠিক আছে। টলুইন ইজ প্রিপেয়ার ফিডিল ক্যাপ্ট অ্যালকাইলেশন অফ বেঞ্জিন। যে বেঞ্জিন থেকে, মানে বেঞ্জিন থেকে যদি আমি টলুইন তৈরি করতে চাই, সেটা হচ্ছে ফিডিল ক্যাপ্ট অ্যালকাইলেশন রিঅ্যাকশন দ্বারা হয়। তাতে মানে যে রিয়েজেন্টটা ইউজ হয় সেটা কোন রিয়েজেন্ট, CaCl3 আর AlCl3, CH3, সরি CaCl3 নয়, CH3Cl আর AlCl3, বুঝলে, CH3Cl আর AlCl3, AlCl3 অ্যানহাইড্রাস, ANH অ্যানহাইড্রাস বা অনাদ্র বলতে পারি। কারণ কি, যে বেঞ্জিন থেকে যখন টলুইন তৈরি করব সেটা কোন রিয়াকশন ফলো করবে না, ফিডিল ক্যাপ রিয়াকশন। সেখানে যে রিয়েজেন্ট ইউজ হয় সেটা কি, CH3Cl আর অনাদ্র AlCl3। 3 নম্বরটা দেখো, 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট যখন বেঞ্জিন কি করে ক্লোরিনের সঙ্গে রিয়েক্ট করে ইন প্রেজেন্স অফ FeCl3। দেখো এই কোশ্চেনটাতে তোমরা হচ্ছে গড়বড় করে দেবে। বেঞ্জিন আছে, এতে ক্লোরিন FeCl3 দেওয়া হলো, তাহলে প্রোডাক্ট কি হবে, ক্লোরিন অ্যাড হয়ে যাবে এখানে। একই রকম ভাবে যদি টলুইনে দেওয়া থাকে এই রিঅ্যাকট্যান্টটা, যদি টলুইনে Cl2 আর FeCl3 দেওয়া হয় তখন কি হবে, তখনও কিন্তু এখানে দেখো লেগে যাবে CH3, এইখানে দেখো অর্থ বা প্যারা পজিশনে হচ্ছে ক্লোরিন লেগে যাবে, হয় এরকম Cl লেগে যেতে পারে প্লাস আরেকটা প্রোডাক্ট তৈরি হবে CH3, এরকম প্যারা পজিশন হচ্ছে Cl লাগে, ঠিক আছে। তাহলে এখানে শুধু বেঞ্জিন বলেছে, যে বেঞ্জিনে যদি ক্লোরিন আর FeCl3 লাগে তাহলে কি কোন প্রোডাক্ট তৈরি হয় না, ক্লোরোবেঞ্জিন। এই যে প্রথমটা ক্লোরোবেঞ্জিন। এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ অর্থো প্যারা ডাইরেক্টিং ইন দ্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে অর্থো প্যারা ডাইরেক্টিং। আমি এক্ষুনি ভালো করে ডিসকাস করেছি যে CH3টা হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিং, কারণ CH3টা হচ্ছে কোন গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। সবসময় মনে রাখবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা, তারা হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিং হয়। আর বাকি সব কি, এই যে NO2, COOH, SO3H, এরা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এরা কি ডাইরেক্টিং গ্রুপ না, মেটা ডাইরেক্টিং গ্রুপ। আর মেটা ডাইরেক্টিং গ্রুপ, এই মেটা ডাইরেক্টিং আর অর্থোপ্যারা ডাইরেক্টিং মানে কি, মানে ধরো বেঞ্জিন রিং আছে, তার সঙ্গে আমি ধরলাম, ধরো এটা একটা বেঞ্জিন রিং, এর সঙ্গে CH3 আছে, তাহলে যদি কোনো একটা নতুন গ্রুপ লাগতে চায়, ধরলাম এটা একটা নতুন গ্রুপ G, তাহলে সে হয় অর্থতে না হলে প্যারাতে গিয়ে লাগবে। কিন্তু যদি বেঞ্জিন রিং, এটা একটা বেঞ্জিন রিং, এর সঙ্গে NO2 বা COOH বা SO3H গ্রুপ থাকে, আর কোনো একটা নতুন গ্রুপ যদি লাগতে চায়, সে হচ্ছে মেটাতে গিয়ে লাগবে, ঠিক আছে, মেটাতে। এই জন্য হচ্ছে এটাকে বলা হয় মেটা ডাইরেক্টিং গ্রুপ। বুঝে গেল? নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বরে, 5 নম্বর কোশ্চেনটা দেখো, অক্সিডেশন অফ টলুইন, টলুইনের অক্সিডেশন উইথ অ্যালকালাইন KMnO4, মানে কি, ওই যে KMnO4 প্লাস KOH, এই জন্য এটাকে বলা হয় অ্যালকালাইন KMnO4, কি দেয়। আচ্ছা, তোমরা এখানে কিন্তু কেউ কোশ্চেনের মানে এরকম নয় যে অ্যান্সারটাকে মুখস্থ করে রেখে দিলে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। এখানে যখন পড়বে তখন বোঝার চেষ্টা করবে, যে এটা ধরো টলুইন, এটা অ্যালকালাইন KOH, আমি এরকম শর্ট ফর্মে লিখতে পারি ALK, মানে KMnO4। অনেক সময় অপশানে কিন্তু এরকমই দিতে পারে KMnO4 KOH। তো তখন কি হবে
না, এই যে CH3 গ্রুপ আছে সেটা হচ্ছে COOH হয়ে যায়, ঠিক আছে। এই যে CH3 সেটা হচ্ছে COOH হয়ে যায়। অবশ্যই 1 নম্বর স্টেপে এটা, 2 নম্বর স্টেপে অবশ্যই H3O প্লাস দিতে হবে, তবে কি COOH হয়ে যায়। আর এটাকে কি বলে? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড, এই হচ্ছে অপশন, এটা হচ্ছে ঠিক, বেনজোইক অ্যাসিড। তো টলুইনে যদি আমরা অ্যালকালাইন KMnO4 দেই তাহলে হচ্ছে সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর, দেখো 6 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বলেছে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন, মানে বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোনটা নয়। আচ্ছা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কি হয়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে আমি ধরলাম এটা একটা বেনজিন। প্রথমে তোমরা বোঝার চেষ্টা করো যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কি, তাহলেই তো বলতে পারবে না যে এটা, এই যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা নয়। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে, ধরো তোমার এটা একটা বেনজিন রিং, এখানে আমি 6টা হাইড্রোজেন আছে, আমি হাইড্রোজেনটাকে লিখলাম। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ESR কি হয়, একটা গ্রুপ ধরো জি, একটা গ্রুপ, সেই গ্রুপটা যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে তার জায়গাতে লেগে যায়। মানে কি, ধরলাম এখানে একটা এটা একটা বেনজিন রিং, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এইখানে যে হাইড্রোজেনটা ছিল তার বদলে সেই এই যে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, আর এই গ্রুপটা হচ্ছে এই জায়গাতে লেগে যায়। তো এখানে হচ্ছে এই যে আমি ধরলাম জি বলে লিখলাম যে একটা নতুন গ্রুপ লেগেছে, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই যে সাবস্টিটিউশন মানেই বুঝতে পারছো যে একের বদলে একটা, মানে একটা বেরিয়ে যাচ্ছে আর একটা তার বদলে একটা আসছে। তো এখানে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, এর বদলে কি লাগছে, এই যে জি গ্রুপটা লেগে যাচ্ছে। জি মানে একটা গ্রুপ, আমি ধরো জেনারেল একটা গ্রুপ, ঠিক আছে, জেনারেল, কোনো এরকম পার্টিকুলার কোনো গ্রুপ নাই যে NO2 গ্রুপ লেগে যাচ্ছে বা CH3 লেগে যাচ্ছে বা OH লেগে যাচ্ছে, আমরা একটা জেনারেল ফর্ম দিলাম যে জি গ্রুপ লেগে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বুঝতে পারলে। দেখো নাইট্রেশনে কি হয়, তাহলে আমি এর মধ্যে যে কোনটা নয় আমি কিভাবে বুঝবো। 1 নম্বর, নাইট্রেশনে কি হয়, এরকম বেনজিন রিং, তাতে হচ্ছে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এইখানে ধরলাম এই পজিশনে যে হাইড্রোজেনটা ছিল সেটা বেরিয়ে গিয়ে NO2 গ্রুপ লেগে যায়। এটা হচ্ছে নাইট্রেশন, অপশন এ তে যে দেওয়া আছে, তার মানে এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অপশন বি তে কি দেওয়া আছে না, সালফোনেশন রিঅ্যাকশন। মানে ধরো এরকম একটা বেনজিন রিং, এইখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা বেরিয়ে গিয়ে কি হলো, SO3H গ্রুপ লেগে যাচ্ছে। এটা হচ্ছে অপশন বি, তার মানে এটাও হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অপশন ডি তে কি বলেছে, অপশন ডি তে বলেছে হ্যালোজিনেশন রিঅ্যাকশন। এটাও ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যালোজিনেশন রিঅ্যাকশন মানে কি, এটা একটা বেনজিন রিং, তো এখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা বেরিয়ে গিয়ে হ্যালোজেন বা ক্লোরিন বা ব্রোমিন যাই লাগলো একটা হ্যালোজেন লেগে যায়। তার মানে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাচ্ছে। সবার ক্ষেত্রে দেখো মাইনাস হাইড্রোজেন হচ্ছে, এখানে হচ্ছে প্লাস, কি কোন গ্রুপটা লাগছে, NO2, এখানে মাইনাস হাইড্রোজেন, এখানে কি লাগছে, SO3H গ্রুপ। তৃতীয় প্রসেসে মাইনাস হাইড্রোজেন, কি লাগছে, প্লাস ক্লোরিন। তো এটাও হচ্ছে সি নম্বর অপশনটাও হচ্ছে কিন্তু তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিন্তু অপশন ডি তে কি হচ্ছে, হাইড্রোজিনেশন হচ্ছে। হাইড্রোজিনেশন মানে কি, তোমরা জানো হাইড্রোজিনেশন হচ্ছে যে ধরো এটা একটা বেনজিন রিং, তাতে যখন হাইড্রোজেন দেওয়া হয় ইন প্রেজেন্স অফ নিকেল অ্যান্ড হিট, তো ডবল বন্ড গুলো কি হয়, সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড হয়ে যায়। এই যে ডবল বন্ড, সেখানে হচ্ছে সিঙ্গেল বন্ড হয়ে যায়। মানে এখানে একটা করে হাইড্রোজেন ছিল, সমস্ত কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন ছিল, তার বদলে হচ্ছে তোমার দুটো করে হাইড্রোজেন লেগে যায়। যে একটা করে যে হাইড্রোজেন ছিল সেখানে হচ্ছে সমস্তগুলো হচ্ছে দুটো করে হাইড্রোজেন লেগে যায়। আর এটাকে কি বলে, এটাকে বলে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন, HEXANE,
আছে, সাইক্লোহেক্সেন বলা হয়। তো বেনজিন থেকে সাইক্লোহেক্সেন হচ্ছে কোন পদ্ধতিতে হয়? হাইড্রোজেনেশন। তো এখানে কোনো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন মানে অন্য কোনো গ্রুপ লাগছে না, ঠিক আছে। এখানে কি হয় যে এই যে ডবল বন্ডগুলো হয় এগুলো ভেঙে গিয়ে মানে বেরিয়ে গিয়ে যে শুধু সিঙ্গেল বন্ডে সাইক্লোহেক্সেন তৈরি করে। তাই জন্য এইটা হচ্ছে তোমার হয়ে যাবে এই যে ডি অপশনটা, এটা কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নয়, ঠিক আছে। অপশন ডি হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন নয়। তাহলে বুঝে গেল। এবার যে সাতের দাগেরটা দেখো, যে যদি জাইলিন ইজ অক্সিডাইজড উইথ হট অ্যালকালাইন KMnO4 তখন কি তৈরি হয়? ফ্যালিক অ্যাসিড তৈরি হয়। একটু আগে আলোচনা করেছি, নাহলে দেখে নাও, ভিডিওতে আছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম ইন বেনজিন? বলো তো, বেনজিন যে আছে এর যে কার্বন, প্রথমে তো সবার আগে প্রথমে জেনে রাখো যে কার্বন, যে সমস্ত কার্বনগুলোই কি সেম বেনজিনে? অবশ্যই সেম। এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন সবগুলো হচ্ছে সেম কার্বন, সবই 6টা কার্বনে কিন্তু সেম। তার মানে কি 6টা কার্বনের হাইব্রিডাইজেশনই হচ্ছে সেম হাইব্রিডাইজেশন হবে। বেনজিনের ক্ষেত্রে যে 6টা কার্বন হয় তার সবার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। বুঝতে পারলাম? আবার বোঝাচ্ছি, দেখো। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। দেখো, বোঝার চেষ্টা করো। এই যে বেনজিন আছে তার হচ্ছে যে 6টা কার্বন থাকে, ধরো এটা একটা বেনজিনের স্ট্রাকচার, ঠিক আছে। এখানে যে 6টা কার্বন দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কার্বন, এই 6টা কার্বনই কিন্তু সেম কার্বন, একই কার্বন, আর এদের হাইব্রিডেশন কি? sp2, ঠিক আছে। তোমরা নোট করে রাখো, যদি কোনো কার্বন ডবল বন্ড থাকে তখন সেটা sp2 হয়। যদি কোনো কার্বনের চারদিকেই হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা sp3 হয়। যদি কোনো কার্বনের সঙ্গে একটা ট্রিপল বন্ড লেগে থাকে সেটা sp হয়, ঠিক আছে। মনে রাখো এটা, যে ডবল বন্ড থাকলে সেটাকে বলা হয় sp2, ট্রিপল যদি চারটাই সিঙ্গেল বন্ড থাকে সেটা sp3, আর যদি ট্রিপল বন্ড থাকে সেটা sp, ঠিক আছে। আমি এটা ভালো করে আরো মানে দেখার ভালো যাতে মানে একটা কন্টিনিউটি মেনটেন হয় তার জন্য আমি এটাকে উপরে করছি। মানে যদি কোনো কার্বনের চারদিকে হচ্ছে সিঙ্গেল বন্ড, সেটাকে সেই কার্বনের হাইব্রিডেশনটা কি? sp3। যদি কোনো কার্বনের ডবল বন্ড থাকে, এরকম ডবল বন্ড থাকে, তাহলে সেটা হচ্ছে sp2। আর যদি কোনো কার্বন ট্রিপল বন্ড থাকে, 1টা 2টো 3টে বন্ড, তাহলে হচ্ছে সেটা sp, ঠিক আছে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ধরো এই যে ইথেন CH3 এর দুটো কার্বনেরই হাইব্রিডাইজেশন কিন্তু sp3। কারণটা কিনা দুটো কার্বনই সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড করে থাকে। দেখো, যেমন এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে কার্বন, তার সঙ্গে একটা কার্বন লেগে আছে, আর 3টা হাইড্রোজেন। দেখো, সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড। এর জন্য এই যে দুটো কার্বনেরই হচ্ছে হাইব্রিডেশন হচ্ছে sp3। কিন্তু যদি আমরা ইথিন নেই, ইথিনটা এখানে আমি যদি লিখি, ধরো ইথিন নিলাম, মানে কি H2C ডবল বন্ড CH2। দেখো, কার্বনের সঙ্গে একটা ডবল বন্ড আছে, তখন হচ্ছে এর হাইব্রিডেশনটা হবে sp2, ঠিক আছে। এই কার্বনের সঙ্গে দেখো একটা ডবল বন্ড আছে, আর দুটো হাইড্রোজেন তো সিঙ্গেল বন্ড করে থাকে। ইথাইন যদি নেই বা অ্যাসিটিলিন যদি নেই, CH ডবল বন্ড CH sp, ট্রিপল বন্ড আছে, দেখো কার্বন হচ্ছে ট্রিপল বন্ড। তাহলে তোমরা বেনজিনে দেখো এই কার্বনগুলো কি, এই যে এর সঙ্গে একটা ডবল বন্ড, এই 1 নম্বর কার্বনে কি এর সঙ্গে ডবল বন্ড আছে, 2 নম্বর কার্বনে কি এর সঙ্গে ডবল বন্ড আছে, 3 নম্বর কার্বন কি এর সঙ্গে ডবল বন্ড আছে, 4 নম্বর কার্বন এর সঙ্গে ডবল বন্ড আছে, 5 নম্বর কার্বন এর সঙ্গে ডবল বন্ড, 6 নম্বর কার্বন এর সঙ্গে ডবল বন্ড আছে। তার জন্য সমস্ত কার্বনগুলোই হচ্ছে একটা করে ডবল বন্ডের সঙ্গে লেগে আছে, এর জন্যই হচ্ছে এটা sp2 হাইব্রিডেশন। তো অ্যান্সার কোনটা হবে? বি, যে হোয়াট ইজ দ্য হাইব্রিডেশন অফ কার্বন অ্যাটম ইন বেনজিন, অ্যান্সার হবে বি, sp2, ঠিক আছে। সবগুলো হচ্ছে sp2। এবং sp2 বলে হয় না, সবগুলো হচ্ছে শুধু sp2, কারণ সমস্ত কার্বনগুলোই হচ্ছে বেনজিনের ক্ষেত্রে সেম। 9 নম্বরটা দেখো,
দ্য এফেক্ট অফ মিথাইল গ্রুপ অন দ্য রিঅ্যাক্টিভিটি অফ বেনজিন রিং ইন টলুইন। আমি একটু আগেই এগুলো ভালো করে আমি আরো এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি, যে টলুইন যে হয়, টলুইন মানে কি, এরকম একটা বেনজিন রিং আর তাতে একটা CH3 থাকে, যে এর যে এফেক্ট কি হয়, এফেক্ট অফ মিথাইল গ্রুপ অন দ্য রিঅ্যাক্টিভিটি অফ বেনজিন ইন টলুইন, মানে টলুইনে কি মানে কি করে দেখো, অ্যাক্টিভেটিং এন্ড অর্থো প্যারা ডাইরেক্টিং। অ্যাক্টিভেটিং কেন, অ্যাক্টিভেটিং মানে যেহেতু ইলেকট্রন ডোনেট করছে বেনজিনিং, তো বেনজিনিং এর মধ্যে কি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, সো এটা অ্যাক্টিভ, আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে রিঅ্যাকশন করার জন্য, এই জন্য অ্যাক্টিভেটিং বলা হয়। যদি এখানে এখানে যদি তোমার CH3 এর বদলে NO2 গ্রুপ লেগে থাকতো, NO2 গ্রুপ লেগে থাকতো, তাহলে সেটা হতো ডিঅ্যাক্টিভেটিং। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেটিং করতো, কারণ NO2 গ্রুপ কি করে, ধরো এরকম বেনজিনিং আছে, তার সঙ্গে NO2 গ্রুপ লেগে আছে, এ কি করে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, নিজের দিকে টেনে নিলে কি হবে, বেনজিনিংটা কি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, মানে দুর্বল হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেটিং হয়ে যায় এই জন্য। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে ঠিক অ্যান্সার হবে, যে CH3 গ্রুপটা কি এফেক্ট করে টলুইনে বেনজিন রিং এর ওপর, মানে অ্যাক্টিভেটিং করে দেয়। আর অর্থো প্যারা, অবশ্যই CH3 গ্রুপটা হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ, মানে কোনো একটা গ্রুপ যদি নতুন গ্রুপ লাগলে সেটা কি অর্থো বা প্যারা পজিশনে গিয়েই লাগে। 10 নম্বরটা দেখো, হুইচ ইজ দ্য রিঅ্যাক্টিভিটি, আমি বলে দিয়েছি রিঅ্যাক্টিভিটি অর্ডার যার ক্ষেত্রে যত বেশি মিথাইল গ্রুপ লেগে থাকবে যেই রিং এ, তার রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হচ্ছে বেশি। এই যে দেখো অপশন এ, জাইলিনের হচ্ছে সব থেকে বেশি, কারণ জাইলিনের মধ্যে দুটো CH3 গ্রুপ লেগে আছে। জাইলিনের স্ট্রাকচার কি, বেনজিন রিং, এখানে CH3, এটা টলুইনের স্ট্রাকচার, আর যখন একটা এক্সট্রা CH3 লেগে যায় সেটা হচ্ছে জাইলিন। তো এই জন্য হচ্ছে জাইলিনের সব থেকে বেশি, তারপর হচ্ছে টলুইন, আর তারপর হচ্ছে বেনজিন। তো অপশন এ হচ্ছে ঠিক অ্যান্সার, রিঅ্যাক্টিভিটি অর্ডার অপশন এ হচ্ছে ঠিক অ্যান্সার। এবার দেখো, যে টপিকটা আছে তোমাদের সিলেবাসের, হচ্ছে যে টপিকটা আছে সেটা হচ্ছে মডার্ন স্ট্রাকচারাল আইডিয়া অফ বেনজিন, যে বেনজিনের যে বিভিন্ন রকম স্ট্রাকচার, তার ওরিয়েন্টেশন আর তার অ্যারোমেটিসিটি কি, মানে বেনজিনের যে স্ট্রাকচার গুলো হয় সেগুলো আমরা কি জানি। যেমন আমরা সবার আগে পড়বো যে কেকুলের স্ট্রাকচার। কেকুলের স্ট্রাকচারটা কি না, কেকুলের স্ট্রাকচারটা হচ্ছে, দেখো কেকুলের হচ্ছে দুটো স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার, মানে ডবল বন্ডটা হচ্ছে এইদিকে, আরেকটা হচ্ছে আমি ডবল বন্ডটাকে এই দিকে দিলাম। এই দুটোই কিন্তু বেনজিনের স্ট্রাকচার, এরা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, এরকম একে অপরের প্রতি রেজোনেন্স করে থাকে। এই দুটোর মধ্যে রিলেশন কি না, এরা হচ্ছে দুটো রেজোনেটিং স্ট্রাকচার, এদের বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার। আর এদেরকে কিভাবে প্রকাশ করতে পারি আমরা, এইভাবে বেনজিনকে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড। ঠিক আছে, রেজোনেন্স হাইব্রিড, আর এই দুটো স্ট্রাকচার বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচারটা কিছুক্ষণ আছে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এতে আবার এতে আছে এতে, মানে কন্টিনিউয়াসলি একে অপরের প্রতি চেঞ্জ হতে থাকে, এই জন্য হচ্ছে এদের বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার। এই দেখো টু টাইপ অফ ডিস্ট্রিবিউশনস, কিন্তু সবার ক্ষেত্রে সেম, একটাই অর্থ, একটাই মেটা, একটাই প্যারা থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় কেকুলের স্ট্রাকচার। কেকুলের স্ট্রাকচার দুটো স্ট্রাকচার, যারা হচ্ছে মানে ডবল বন্ডটার পজিশন গুলো হচ্ছে আলাদা আলাদা করে হয়, কারো ডবল বন্ড এখানে আছে, অন্যটার এখানে আছে, এরকম করে, মানে এখানে এখানে যে খালিগুলো আছে দ্বিতীয় স্ট্রাকচারতে, এই খালি জায়গাগুলোই হচ্ছে মানে সিঙ্গেল বন্ড যেখানে আছে সেখানে ডবল বন্ড হয়ে যায়, আর যেখানে ডবল বন্ড আছে সেখানে সিঙ্গেল বন্ড হয়ে যায়, তো চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি, এই দুটো স্ট্রাকচারের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে থাকে। ঠিক আছে, এর জন্য হচ্ছে এই দুজনকে কি বলে না, রেজোনেটিং স্ট্রাকচার। এবার দেখো মডার্ন স্ট্রাকচার, সেই এরকম অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এবার দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি সিঙ্গেল বন্ড কার্বন এর মধ্যে যে এই যে লেন্থ, এটা কত না 1.54 অ্যামস্ট্রং। ঠিক আছে, আর ডবল বন্ড কার্বন এর যে লেন্থ, এটা কত 1.34 অ্যামস্ট্রং। কিন্তু বেনজিনের যে কার্বন কার্বন বন্ড, এই যে কোনো কার্বন কার্বন বন্ড, তাদের মধ্যে ডিস্টেন্সটা কত না 1.39 অ্যামস্ট্রং, মানে মাঝামাঝি একটা। কেন, দেখো বোঝার চেষ্টা করো, সিঙ্গেল বন্ড কার্বন
যে দুটো কার্বন থাকে তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকে না 1.54 অ্যাংস্ট্রম। কার্বন যখন ডবল বন্ড তৈরি করে তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকে 1.34 অ্যাংস্ট্রম। কিন্তু বেনজিনের ক্ষেত্রে যে দুটো কার্বনের মধ্যে যে ডিস্টেন্স তাদের কিন্তু একটা মিডিয়েট মানে মাঝামাঝি একটা 1.39 অ্যাংস্ট্রম। কেন হয়? কারণ বেনজিন রিংটা কি হয়, কন্টিনিউয়াসলি তাদের পজিশন গুলো যে ডবল বন্ডের যে পজিশন সেটা চেঞ্জ করতে থাকে। তার জন্য কি হয় যে এরকম একটা ইন্টারমিডিয়েট পজিশনে থাকে, মানে না সিঙ্গেল না ডবল, মানে সিঙ্গেল আর ডবলের মাঝামাঝি, মানে এখনই ডবল হচ্ছে এখনই সিঙ্গেল, এখনই ডবল হচ্ছে এখনই সিঙ্গেল, এরকম করে। এই জন্য হচ্ছে এদের বন্ড ডিস্টেন্সটাও কিন্তু সিঙ্গেল আর ডবলের মাঝামাঝি। ঠিক আছে, সিঙ্গেল আর ডবলের মাঝামাঝি। 3 নম্বর পয়েন্টে কি ডিলোকালাইজেশন এন্ড পাই ইলেকট্রন ক্লাউড। যে বেনজিনিং এ কটা পাই ইলেকট্রন থাকে? 6টা পাই ইলেকট্রন থাকে। পাই ইলেকট্রন মানে এই যে ডবল বন্ডের যে ইলেকট্রন গুলো, ঠিক আছে, ডবল বন্ডের এইটা, এই যে ডবল বন্ড মানে একটা সিগমা বন্ড করে আর একটা পাই বন্ড। ঠিক আছে, যখনই একটা কোনো একটা ডবল বন্ড বলবো, যখন সিঙ্গেল বন্ড বলবো তখন হচ্ছে শুধু সিগমা বন্ড, যখন ডবল বন্ড বলবো তখন হচ্ছে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, যখন ট্রিপল বন্ড বলবো একটা সিগমা বন্ড দুটো পাই বন্ড। ঠিক আছে, তো দুটো পাই বন্ড। তো যেহেতু বেনজিনিং এর কি তিনটে পাই বন্ড, তিনটে পাই বন্ড, আর একটা পাই বন্ডের জন্য হচ্ছে দুটো করে ইলেকট্রন থাকে, একটা পাই বন্ডের দুটো ইলেকট্রন। সো তিনটা পাই বন্ডের কতটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, আর এরা ডিলোকালাইজড মানে ঘুরতে থাকে, মানে এখনই এখানে ডবল বন্ড আছে তারপর পরে আবার অন্য জায়গাতে ডবল বন্ড হয়ে যাচ্ছে, তো এই জন্য। ঠিক আছে, তো ডিলোকালাইজড ক্লাউড প্রোভাইড এক্সট্রা স্টেবিলিটি অ্যান্ড অ্যারোমেটিক। অবশ্যই 6 পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন আছে যার জন্য এটা অ্যারোমেটিক। আচ্ছা, আমি এক্ষুনি পড়াচ্ছি অ্যারোমেটিক কি আর নন অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক, তো তোমরা শুধু মনে রাখো যে বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, আমি এক্ষুনি বলছি যে এখানে যে লাইনটা আছে না, 6টা ইলেকট্রন থাকার জন্য এটাকে অ্যারোমেটিক বলা হয়, কেন বলা হয় আমি এক্ষুনি নেক্সট স্লাইডেই হচ্ছে ডিসকাস করবো যে কেন এটা অ্যারোমেটিক। ঠিক আছে, বেনজিন হচ্ছে অ্যারোমেটিক। এই যে এখানে কিছু সাধারণ জিনিস আমি আলোচনা করেছি, যেমন এক্ষুনি আমি অনেকবারই বলেছি যে অর্থ পজিশন কি, প্যারা পজিশন কি, অর্থ পজিশন কি, মেটা পজিশন কি, প্যারা পজিশন কি। অর্থ হচ্ছে অ্যাডজাসেন্ট পজিশন, মানে 1 and 2 পজিশন। দেখো এইটা হচ্ছে আর গ্রুপ, এইটা হচ্ছে তার অর্থ পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, আর এটা হচ্ছে প্যারা পজিশন। যেমন দেখো এক্সাম্পল দিলাম, অর্থ ধরলাম এই ওএইচটা হচ্ছে প্রাইমারি, মানে একদম সবার প্রথম থেকে ধরো লেগে আছে, তো অর্থ বলেছি মানে এখানে ওএইচ লাগবে, মেটা মানে এখানে ওএইচ, আর প্যারা মানে জাস্ট অপোজিট পজিশনে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে যারা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং। দেখো এই যে প্রথম রোটা এই যে অ্যাক্টিভেটিং লেখা আছে, এরা সবাই কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর নিচে যেটা দেওয়া আছে ডিঅ্যাক্টিভেটিং, তার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে, এই যে OH, NH2 আর CH3 এরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে বেনজিনকে ইলেকট্রন দিতে থাকে। আর NO2, COOH, SO3H এরা হচ্ছে বেনজিন রিং থেকে ইলেকট্রন নিয়ে নেয়। এর জন্য কি হয়, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে কি হয় যে ইনক্রিজিং রিঅ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে ডিক্রিজিং রিঅ্যাক্টিভিটি। কারণ যদি বেনজিন রিং থেকে তারা ইলেকট্রন নিয়েই নেয় তাহলে বেনজিন রিং রিয়াকশন করার জন্য আর ইলেকট্রন পাবে কোথা থেকে? পাবে না। এই জন্য হচ্ছে তাদের রিঅ্যাক্টিভিটি কম করে দেয়। আর যখনই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগে থাকবে তারা হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং, মানে নতুন যে গ্রুপটা লাগবে সেটা হচ্ছে অর্থ বা প্যারা পজিশনে লাগবে। আর যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তখন হচ্ছে মেটা ডাইরেক্টিং, মানে নতুন যে গ্রুপটা থাকবে সেটা হচ্ছে মেটা পজিশনে এসে লাগবে। ঠিক আছে, মানে কি যে ধরো এই যে দেখো এখানে যদি এই যে বেনজিন রিং, ঠিক আছে, এর সঙ্গে OH লেগে আছে, বারবার একই জিনিস জিজ্ঞাসা করছি, যদি নতুন গ্রুপটা আসে তখন হচ্ছে অর্থ বা প্যারা পজিশনে গিয়ে লাগবে। কারণ OH-টা কি না ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর এই OH হচ্ছে তার ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়, সো রিঅ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেয়। কিন্তু OH এর বদলে যদি NO2 গ্রুপ থাকতো তাহলে সেটা হচ্ছে মেটা পজিশনে গিয়ে লাগতো, মেটা পজিশনে। ঠিক আছে, কারণ NO2 গ্রুপটা হচ্ছে মেটা ওরিয়েন্টেডিং গ্রুপ। এবার হচ্ছে অ্যারোমেটিসিটি, একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অ্যারোমেটিসিটি। যে এটা থেকে একটা কোশ্চেন আসবেই আসবে পাক্কা 100%, মানে এরকম কোনো, আমার মনে হয় এরকম কোনো পরীক্ষা নেই যেখানে অ্যারোমেটিসিটি থেকে কোশ্চেন আসে না।
ঠিক আছে, এরকম কোনো পরীক্ষা নেই, হয়নি আজ অব্দি যেখানে অ্যারোমেটিসিটি থেকে কোশ্চেন আসে না, মানে একটা মলিকুল সেটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, তো তাদের মধ্যে সেরকম মানে কি বলবো কোশ্চেন আসে না, এরকম কোনো পরীক্ষা মনে হচ্ছে আজ অব্দি হয়নি। তো তোমরা মনে রাখো যে অ্যারোমেটিসিটি মানে কি, যে প্রথমে তো তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে অ্যারোমেটিসিটি সেটা কোন রুল ফলো করে, না সেটা হচ্ছে হুকেল রুল ফলো করে। যদি কোনো একটা মলিকুল হুকেল রুল ফলো করে তাহলে সে অ্যারোমেটিক হবে। হুকেল রুলটা কি, অবশ্যই সাইক্লিক আর প্লেনার হতে হবে। মানে একটা অ্যারোমেটিক মলিকুল ধরলাম আমি অ্যাজ ফর এক্সাম্পল বেনজিন, বেনজিনটা কি না একটা সাইক্লিক মলিকুল আর অবশ্যই প্ল্যানার, তো প্রথম কন্ডিশন স্যাটিসফাই করেছে। দ্বিতীয় কন্ডিশনে কি বলেছে, মাস্ট হ্যাভ কনজুগেটেড পাই ইলেকট্রন। দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তো এরকম একটা কনজুগেটেড সিস্টেম আছে, তার মানে 2 নম্বর কন্ডিশনও স্যাটিসফাই করেছে। 3 নম্বর বলেছে যে 4n+2 ইলেকট্রন হতেই হবে যেখানে n এর ভ্যালুটা 0, 1, 2, 3 এরকমই হতে হবে। 4n+2 ইলেকট্রন যেখানে তোমার হচ্ছে ইলেকট্রন মানে n এর ভ্যালু কি হতে হবে 0, 1, 2, 3 এরকম করে হতে হবে। ঠিক আছে, তো দেখো বেনজিনের ক্ষেত্রে কি, বেনজিনের ক্ষেত্রে কটা পাই ইলেকট্রন, 6 ইলেকট্রন। তো আমি বলতে পারি যে 4n+2 ইজ ইকুয়ালস টু 6। 4n সমান কি 6 - 2 মানে কি 4। তো n এর n কত 4/4 ইকুয়ালস টু 1। তো n এর মান 1, তো অ্যারোমেটিক হবে। এর n এর মান যখন 0, 1, 2, 3 এগুলো হয় তখন তাকে বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ড। এই জন্যই হচ্ছে বেনজিনটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, এখানে কিছু কিছু আমি জিনিস বলে দিচ্ছি, মানে কিছু কিছু উদাহরণ দিচ্ছি, তাদের মধ্যে দেখে নাও। যেমন অ্যারোমেটিক হচ্ছে তোমার বেনজিন, টলুইন, ন্যাপথালিন, ফেনল। নন অ্যারোমেটিক সাইক্লোহেক্সেন, কারণ সাইক্লোহেক্সেনের মধ্যে কি সাইক্লোহেক্সেন এরকম হয় 6 মেম্বার, জাস্ট একটা রিং থাকে 6 মেম্বার, তো এর মধ্যে কোনো পাই ইলেকট্রন থাকে না, তোর জন্য হচ্ছে এটা নন অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক মানে সাইক্লোবিউটাডাইন। সাইক্লোবিউটাডাইনের স্ট্রাকচার কি, এটা একটা সাইক্লিক রিং, এইখানে একটা ডবল বন্ড থাকে, এখানে একটা ডবল বন্ড থাকে। বিউটাডাইন বলেছে, বিউটাডাইন মানে কি, বিউটা মানে 4টা কার্বন আর ডাইন মানে 2টো পাই ইলেকট্রন সিস্টেম, আর সাইক্লো বলেছে মানে হচ্ছে তোমার সাইক্লিক হবে। ঠিক আছে, এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, এই মলিকুলটা হচ্ছে অ্যারোমেটিক বলছি, এই মলিকুলটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, আর এই মলিকুলটাকে বলছি নন অ্যারোমেটিক। কেন বলছি এগুলো হচ্ছে তোমরা ক্যালকুলেট করো। তোমাদের শুধু বলে দিচ্ছি যে নন অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হয়। নন অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখো, অ্যারোমেটিকের ক্ষেত্রে সমস্ত মলিকুলগুলো সমস্ত যে কার্বন থাকে সেগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজড হয়। আচ্ছা, এখানে আমি তোমাদের একদম ডিটেলসে বলে দিচ্ছি যে কোনটা কি কন্ডিশন হয়, ঠিক আছে, কার ক্ষেত্রে। আচ্ছা, মুছে দিচ্ছি জিনিসটা, আমি এবার কন্ডিশন গুলো বলবো যে কোনটা অ্যারোমেটিক হয়, কোনটা নন অ্যারোমেটিক, কোনটা অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের কি কন্ডিশন, ঠিক আছে, আমি এক্সপ্লেন করবো, তো এটা মুছে দিচ্ছি আমি। দেখো, অ্যারোমেটিক তো বুঝে গেলে, অ্যারোমেটিক হচ্ছে সাইক্লিক পাই কনজুগেটেড সিস্টেমস অ্যান্ড 2n+। এর পাশেই আমি লিখছি অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিকের কি কন্ডিশন, অ্যান্টি অ্যারোমেটিক অ্যারোমেটিকের মতোই হচ্ছে সাইক্লিক অ্যান্ড প্ল্যানার হয়, সাইক্লিক আর প্ল্যানার হয়, দুটোরই একই কন্ডিশন। অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে পাই ইলেকট্রন কনজুগেটেড পাই ইলেকট্রনও থাকে, কনজুগেটেড পাই ইলেকট্রনও থাকে। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে 3 নম্বর পয়েন্ট, অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে 4n পাই ইলেকট্রন থাকে। অ্যারোমেটিকের ক্ষেত্রে কি না 4n+2 পাই ইলেকট্রন, অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে 4n পাই ইলেকট্রন। এক্ষুনি আমি বলেছি যে এটা অ্যান্টি অ্যারোমেটিক কেন বলে, যারা পারবে তারা ভিডিওটাকে পজ করে নিজে করে দেখো, আর যারা পারবে না তারা কন্টিনিউ করো। যেমন দেখো এই মলিকুলটার ক্ষেত্রে এটা কি 1 নম্বর কন্ডিশন কি স্যাটিসফাইড করছে, সাইক্লিক অ্যান্ড প্লেন, অবশ্যই এটা সাইক্লিক অ্যান্ড প্লেন। কনজুগেটেড পাই ইলেকট্রন আছে, দেখো এখানে ধরো পাই বন্ড নেই কিন্তু মাইনাস আছে না, এই মাইনাসটাকে অ্যাজ এ পাই ইলেকট্রন ধরা হয়। এই যে নেগেটিভ চার্জ এটা হচ্ছে 2টো পাই ইলেকট্রন, 2টো পাই ইলেকট্রন। তাহলে এই মলিকুলের ক্ষেত্রে কটা পাই ইলেকট্রন আছে, দেখো এখানে ডবল বন্ড দেখা যাচ্ছে একটা, 2টো পাই ইলেকট্রন
আর এখানে একটা নেগেটিভ আছে দুটো পাই ইলেকট্রন। তো টোটাল এই মলিকুলের মধ্যে 4টা পাই ইলেকট্রন আছে। তাহলে যদি আমি অ্যারোমেটিক ধরি তাহলে 4n প্লাস 2 ইজ ইকালস টু 4 এই মলিকুলটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে 4n সমান কি, 4 মাইনাস 2 ইকালস টু 2, n সমান কত 2/4 মানে হাফ, কিন্তু n এর ভ্যালু তো এরকম হতে হবে না, 0 1 2 ইন্টিজার ভ্যালু হতে হবে না, তো হাফ, তার মানে এটা অ্যারোমেটিক নয়। অ্যান্টি অ্যারোমেটিক কেন, কারণ দেখো 4n পাই ইলেকট্রন সমান 4, তো 4n সমান 4, তো 4 সরি n সমান কি 4/4 ইজ ইকুয়ালস টু 1। দেখো এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু একটা, n সমান 1, n এর মান 0 1 2 3 দুটোর ক্ষেত্রে অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক দুটোর ক্ষেত্রে কিন্তু n এর মান 0 1 2 3 হলে যে যার মতো হবে। তাহলে আমি এবার বলতে পারি তাহলে তাহলে এখানে কি এই যে মলিকুলটা এটাতে কি হয় 4n পাই ইলেকট্রন সিস্টেম, এটা এর জন্যই হচ্ছে এটাকে অ্যান্টি অ্যারোমেটিক বলে। একই রকম ভাবে এটাকে কেন অ্যারোমেটিক বলে আর এটাকে কেন অ্যারোমেটিক বলে তোমরা ট্রাই করো। এখানে দেখো তোমাদের একটু কনফিউজ হতে পারে যে এখানে তো 4টা পাই ইলেকট্রন আছে, সরি পাই বন্ড আছে, তো মনে হচ্ছে 8 পাই ইলেকট্রন, তো 4n প্লাস 2 ইকুয়ালস টু যদি 8 পাই ইলেকট্রন করো, কিন্তু এই হিসেবে কিন্তু তোমাদের এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, বুঝলে। তো এখানে দেখো নাইট্রোজেন আছে না, এখানে হচ্ছে নাইট্রোজেনের দুটো ইলেকট্রন থাকে এক্সট্রা, লোন পেয়ার থাকে না, তো ওই দুটোকেও কিন্তু ধরতে হবে, ওই দুটোকেও কিন্তু ধরতে হবে। তো তোমরা ক্যালকুলেশন করে দেখো এটা কেন হচ্ছে। এইটা কেন নন অ্যারোমেটিক, এটা কেন নন অ্যারোমেটিক, এটা কি কন্ডিশন ফলো করছে, 1 নম্বর ফলো করছে অবশ্যই এটা সাইক্লিক আর প্ল্যানার, তার মানে এটা অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক হতে পারতো। 2 নম্বর হচ্ছে পাই কনজুগেটেড সিস্টেম, এটা একটা দেখো পাই সিস্টেম আছে তো হয়। 3 নম্বরের ক্ষেত্রে 4n প্লাস 2 পাই ইলেকট্রন, কারণ 3টা পাই বন্ড আছে তো 6টা, কিন্তু এখানে দেখো সমস্ত কার্বন গুলোই কিন্তু sp2 নয়, এটা হচ্ছে দেখো sp3 হাইব্রিডাইজ কার্বন, সিঙ্গেল বন্ড লেগে আছে দেখো সমস্ত হাইড্রোজেন গুলো, এখানে হচ্ছে দুটো হাইড্রোজেন আছে না, তো এই কার্বনটা হচ্ছে 4টা সিঙ্গেল বন্ড, এই কার্বনটা হচ্ছে এখানে দুটো হাইড্রোজেন আছে 4টা সিঙ্গেল বন্ড, এখানে দুটো হাইড্রোজেন আছে 4টা সিঙ্গেল বন্ড। আমি একটু আগে বলেছি 4টা সিঙ্গেল বন্ডের সঙ্গে কোনো কার্বন লেগে থাকলে সেটা কি হাইব্রিডেশন হয়, sp3 হাইব্রিডেশন। তো নন অ্যারোমেটিকের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে, তোমরা লিখে রাখো, নন অ্যারোমেটিক যেটা হয় তার একটা কন্ডিশন হচ্ছে যে তার মধ্যে sp3 হাইব্রিডাইজড কার্বন থাকে। এটা ভালো করে আমি লিখছি, স্পষ্ট করে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো নন অ্যারোমেটিক যে হয়, নন অ্যারোমেটিক তার একটা কন্ডিশন কি, যে কার্বন যে থাকে একটা মানে মিনিমাম একটা কার্বন sp3 হাইব্রিডাইজড হবে। তাহলে কি এই যে মলিকুলটা এই কার্বনটা দেখো দুটো হাইড্রোজেন এখানে লেগে আছে, তো এই যে কার্বনটা এটা 4টা সিঙ্গেল বন্ডের সঙ্গে, 4টা সিঙ্গেল বন্ড মানে কি sp3 হাইব্রিডেশন, এখানেও সিমিলারলি দুটো হাইড্রোজেনের সঙ্গে লেগে আছে, এদিকেও দুটো হাইড্রোজেনের সঙ্গে লেগে আছে, এর মানে কি এই যে sp3 ফলো করছে, তার মানে এটা হচ্ছে নন অ্যারোমেটিক, ঠিক আছে। যখনই কোনো একটা মলিকুলে, যখনই কোনো মলিকুল যখনই দেখবে তোমরা যে সেটা তার মধ্যে একটা কার্বন sp3 হাইব্রিডাইজ হয়ে যাচ্ছে, সাইক্লিক সাইক্লিক মলিকুল হতে হবে, তাহলে সেটা হয়ে যাবে নন অ্যারোমেটিক। বুঝে গেল, যখনই যদি এখানে সমস্ত ডবল বন্ড আছে কিন্তু এখানে যদি ডবল বন্ডের বদলে একটা সিঙ্গেল বন্ড থাকতো, তাহলে এই দুটো কি হয়ে যেত, sp3 হাইব্রিডাইজ হয়ে যেত, তখন হচ্ছে এটা কিন্তু নন অ্যারোমেটিক হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু ডবল বন্ড আছে তাই জন্য এটা হচ্ছে অ্যারোমেটিক। বুঝা গেল, এই হচ্ছে অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য। মানে তোমার হচ্ছে অ্যারোমেটিকে সমস্ত কার্বনগুলোই হচ্ছে sp2 হাইব্রিডাইজড আর 4n প্লাস 2 পাই ইলেকট্রন, এটা হচ্ছে কিসের কন্ডিশন, অ্যারোমেটিক। আর যখন sp2 হাইব্রিডাইজ সমস্ত কার্বনগুলো আর 4n পাই ইলেকট্রন হবে তখন হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আর যখনই দেখে নেবে যে ওই সাইকেলের মধ্যে মানে সাইকেল যে মলিকুলটা হবে, যে সাইক্লিক মলিকুল হয়, তাতে যখনই sp3 কার্বন পেয়ে যাবে সঙ্গে সঙ্গে কোনো দেখার দরকার নেই সেটা 4n প্লাস 2 ইলেকট্রন 4n ইলেকট্রন, সঙ্গে সঙ্গে বলে দেবে যে এটা নন অ্যারোমেটিক।
ঠিক আছে, এই তিনটা জিনিস তোমরা একটু মাথায় রাখো। এবার দেখো এখান থেকে কিছু কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য হাইব্রিডেশনস অফ ইচ কার্বন অফ বেঞ্জিন? আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি যে বেঞ্জিনের প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন কি, না sp2 হাইব্রিডেশন। অ্যাকর্ডিং টু মডার্ন থিওরি দ্য বেঞ্জিন মলিকুল ইজ বেস্ট রিপ্রেজেন্টেশন অ্যাজ এই যে রেজোনেন্স হাইব্রিড উইথ ডিলোকালাইজড পাই ইলেকট্রন। ঠিক আছে, যে মডার্ন থিওরি অনুযায়ী বেঞ্জিন মলিকুল হচ্ছে বেস্ট রিপ্রেজেন্টেড অ্যাজ, মানে কিভাবে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয় না রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার এরকম করে প্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড আর ডিলোকালাইজড পাই ইলেকট্রন। ঠিক আছে, ইন বেঞ্জিন অল কার্বন কার্বন বন্ড লেন্থ আর ইকুয়ালস লাইকলি সিঙ্গেল বন্ড, না সিঙ্গেল বন্ডের মতো নয়। ইকুয়ালস লাইকলি ডবল বন্ড, না ডবল বন্ডের মতো নয়। আনইকুয়াল, এটাও নয়। ইকুয়াল অ্যান্ড ইন্টারমিডিয়েট বিটুইন সিঙ্গেল অ্যান্ড ডবল বন্ড ছিল না 1.39 অ্যামস্ট্রং, যেটা হচ্ছে সিঙ্গেল আর ডবল বন্ডের মাঝামাঝি। আর সমস্ত বন্ডগুলোই এর এই যে বেঞ্জিন এর সমস্ত বন্ডের লেন্থই কিন্তু এই একই 1.39 অ্যামস্ট্রং। ঠিক আছে, হুইচ রুল ইজ ইউজ টু ডিটারমাইন দ্য অ্যারোমেটিসিটি? কোন রুল? মার্কনিকভ, সেটজেভ, লাস-আতেলিয়ার, না বি হুকেল রুল। হুকেল রুল হচ্ছে কিসের জন্য অ্যাপ্লাই করা হয়? অ্যারোমেটিসিটি ডিটারমাইন করার জন্য। হাউ মেনি পাই ইলেকট্রনস আর প্রেজেন্টস ইন বেঞ্জিন রিং? বলো, অপশন বলো। বেঞ্জিন রিং এর মধ্যে কতগুলো পাই ইলেকট্রন আছে? বেঞ্জিন রিং এর স্ট্রাকচার কি? এইটা তো কটা ডবল বন্ড? একটা, দুটো, তিনটে ডবল বন্ড। তিনটা ডবল বন্ডের জন্য ছটা, কারণ একটা ডবল বন্ডের জন্য দুটো পাই ইলেকট্রন, তো তিনটা ডবল বন্ডের ছটা, তো অপশন সি। এবার হচ্ছে দেখো ফিডেল ক্যাপ রিয়াকশন পড়েছি, কিন্তু তোমাদের হচ্ছে 9-10 যে সিলেবাস বা 11-12 এর সিলেবাস, সেখানে ফিডেল ক্যাপ রিয়াকশনটা একটু বেশি করে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে জিনিস একটু ফিডেল ক্যাপ রিয়াকশনটাকে একটু ডিটেলসে পড়তে হবে, যে ফিডেল ক্যাপ রিয়াকশনটা একটু ডিটেলসে পড়তে হবে। প্রথমত এর মানে ফিডেল ক্যাপ রিয়াকশনটা কি? এই যে ফিডেল ক্যাপ, এতক্ষণ ধরে প্রচুর ফিডেল ক্যাপ রিয়াকশন আমরা পড়েছি, তো এখানে তার সম্বন্ধে একটু পড়বো আর তার মেকানিজম সম্বন্ধে একটু পড়বো, একটু ডিটেলসে পড়বো। ঠিক আছে, যে দেখো ফিডেল ক্যাপ রিয়াকশনটা কি? একটা ইম্পর্টেন্ট ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন। মানে কি, যে কোন একটা ধরো অ্যারোমেটিক মলিকুল আছে, এটা ধরো বেঞ্জিন, এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনের বদলে একটা CH3 গ্রুপ লেগে যেতে পারে। ঠিক আছে, তার মানে কি এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এই CH3 গ্রুপটা লেগেছে, সাবস্টিটিউশন হয়েছে, এই জন্য হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলেছে। ঠিক আছে, এখানে অ্যালকাইল আর অ্যাসাইল, আচ্ছা এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়ে এসেছি না, মানে বেঞ্জিনের ক্ষেত্রে, টলুইনের ক্ষেত্রে, জাইলিনের ক্ষেত্রে, সেগুলো সবই হচ্ছে অ্যালকাইলেশন হয়েছিল, সমস্ত ক্ষেত্রেই কিন্তু CH অ্যালকাইল গ্রুপ রেখেছিল, তো এই জন্য ওটাকে বলা হয় ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন। কিন্তু আরো এক ধরনের ফিডেল ক্যাপ রিয়াকশন হতে পারে যেখানে অ্যাসাইলেশন বলে। দেখো এখানে আর গ্রুপ লেগেছিল, এটাকে বলা হয় ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন। কিন্তু যখন এই যে অক্সিজেন কন্টেনিং COR, আর মানে যে কোনো হতে পারে, CH3 হতে পারে, CH2 হতে পারে, আরো বড় রিং হতে পারে, যে কোনো হতে পারে, কিছু হতে পারে, যে যখন এই গ্রুপটা লাগে এই ক্লোরিনটা বাদ দিয়ে, তখন তাকে বলা হয় অ্যাসাইলেশন বলা হয়, ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন। তোমাদের এরকম কোশ্চেন দিতে পারে, ধরো এই কোশ্চেনটা দিয়ে দিল, অপশন 1 এ দিল ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন, অপশন 2 তে দিল ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন, অপশন 3 তে দিল বোথ, অপশন 4 এ দিল নান অফ দ্য অ্যাবভ। তো তোমাদের এই কোশ্চেন এটা যদি দেওয়া থাকে, তাহলে তোমাদের কিন্তু এই অপশনটা টিক করতে হবে যে ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন। আর যদি এই রিঅ্যাকশনটা দেওয়া থাকে যে বেঞ্জিন রিং RCOCl, মানে R C ডবল বন্ড ও Cl, আর এই প্রোডাক্টটা দেয়, তখন তোমাদের বলতে হবে এটা হচ্ছে ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিঅ্যাকশন। অপশন 2টা হচ্ছে ঠিক হবে। ঠিক আছে, তো দুটো জিনিস মনে রাখবে, ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন আর ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন। তো ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন কি হয়? ফিডেল ক্যাপ অ্যালকাইলেশনে কি হয়, ধরো এটা একটা বেঞ্জিন রিং, তাতে এখানে একটা কমন আমি দিয়েছি RX, আরটা হতে পারে CH3, তখন X হতো X, আমরা হ্যালোজেন হয় ধরলাম Cl, তো বেঞ্জিন RX দিলে কি হয়ে যায়, যে এই R গ্রুপটা লেগে যায়। ঠিক আছে, আর এদিকে হচ্ছে HX, মানে আমরা একটু আগেই করেছিলাম যেরকম বেঞ্জিন C6H6 প্লাস CH3Cl দিলে কি হতো, এই R গ্রুপ CH3 গ্রুপটা লেগে যেত, মানে C6H5 একটা ক্লোরিন একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে CH3 গ্রুপটা লেগে গিয়েছিল, তো তাই জন্য হচ্ছে এটা একটা জেনারেল ফর্মুলা। এখানে আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, লাইকলি CH3Cl, অনেক সময় CH3CH2Cl ও হতে পারে,
তখন কিন্তু এই গ্রুপটা লাগবে, ঠিক আছে, এই গ্রুপটা লাগে, ঠিক আছে। আর এখানে হচ্ছে লুইস অ্যাসিড ক্যাটালিস্ট AlCl3 নেওয়া হয়, অনাদ্র বা আনহাইড্রাস AlCl3 ইউজ করা হয় ক্যাটালিস্ট হিসেবে, লেগে গিয়ে লেগে যায় এখানে, ঠিক আছে। এরপর দেখো এটা তোমাদের হচ্ছে বিভিন্ন রকম মেকানিজম, এটা তোমাদের জানার দরকার নেই অতটা, শুধু আমি জাস্ট মেকানিজমটা দিয়েছি। তোমরা কেউ যদি দেখতে চাও এটা দেখতে পারো স্ক্রিনশট নিয়ে, যে কিভাবে কোন স্টেপে কি তৈরি হয় সেটা, ঠিক আছে। আমি তো বোঝাচ্ছি না কারণ তোমাদের মেকানিজম পড়বে না, তোমাদের শুধু রিয়াক্ট্যান্ট, রিয়েজেন্ট আর ফাইনাল প্রোডাক্ট কি হচ্ছে এটাই মনে রাখার মেন দরকার। কেউ যদি মেকানিজম চায় সে তোমরা একটু দেখে নিতে পারো যে কিভাবে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে, মানে এটা যে একদম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 আর স্টেপ 4 এর পর আমরা যে মানে যে মেকানিজম হয় কিভাবে আমরা মেন প্রোডাক্ট পাচ্ছি এখানে, সেইটা হচ্ছে তোমার দেখানো হয়েছে, কিন্তু এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এখানে যেমন ফিডিল ক্যাপ অ্যাসাইলেশন, অ্যালকাইলেশনে যেমন এই শুধু আর গ্রুপটা লেগেছিল, কারণ ওখানে কি ছিল, আর সিএল ছিল, এই জন্য আর গ্রুপ লেগেছিল অ্যালকাইলেশনের ক্ষেত্রে। কিন্তু অ্যাসাইলেশনের ক্ষেত্রে আর সিও সিএল, সো কি কোন গ্রুপটা লাগবে, আর সিও গ্রুপ লাগবে। দেখো এই আর সিও বা সিও আর মানে কি, এখানে আমি যদি স্ট্রাকচার দিয়ে লিখি কি দেখাবো, ধরো বেনজিন রিং, মানে এই বেনজিন রিং প্লাস আর সিও সিএল, ঠিক আছে। এটার পরে কি হয় AlCl3, দিয়ে কি হবে যে আর সিওসিএল লেগে যায়, আর সিওসিএলটা মানে কি আর সি ডবল বন্ড ও সিএল, তো এই গ্রুপটা গিয়ে লেগে যায় এরকম বেনজিন রিং এই পজিশনে, এই বন্ড দিয়ে লাগে, তো এখানে হয়ে যাবে ডবল বন্ড ও আর ওখানে আর, এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ, ঠিক আছে। আর সিও এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ, এই জন্য এটাকে বলা হয় অ্যাসাইলেশন প্রসেস। এখানেও একই রকম ভাবে রিঅ্যাকশন মেকানিজম গুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো জাস্ট, কিন্তু মনে রাখার অতটা বেশি দরকার নেই। তো এখানে কিছু কি পয়েন্ট আছে তোমরা দেখে নাও, আমি একটু ডিসকাস করে দিচ্ছি। যে নো কার্বনেশন রিঅ্যারেঞ্জমেন্ট, মানে অ্যাসাইলেশন আয়ন রেজোনেন্স, কোনো ধরনের কোনো কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। নো পলি অ্যাসাইলেশন, মানে কোনো হয় না অনেক সময় যে বেঞ্জিন করে লেগে গেল, বা আর সিও যে আছে এদিকে আবার একটা সি ডবল বন্ড ও আর হয়ে যায়, এরকম রিঅ্যাকশন হয় না জেনারেলি, মানে দুটো সেম গ্রুপ লেগে গেল সেরকম হয় না, ঠিক আছে। এবার অ্যালকাইলেশন ওর অ্যাসাইলেশনের মধ্যে কিছু পার্থক্য এখানে দেওয়া আছে। অ্যালকাইলেশন অ্যাসাইলেশন যে কোন রিয়েজেন্ট ইউজ হয়, এখানে হচ্ছে আর এক্স, এখানে আর সিওসিএল, প্রোডাক্টটা কি হবে অ্যালকাইল বেঞ্জিন তৈরি হয়, এখানে হচ্ছে অ্যারাইল কিটোন তৈরি হয়, মানে এই যে ডবল বন্ড আর গ্রুপ লাগে না, সো অ্যারাইল গ্রুপ আর কিটোন গ্রুপ লেগে যায়, অ্যারাইল কিটোন তৈরি হয়। রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, এখানে একটু আদ্র হয়ে যেতে পারে কিন্তু এখানে হয় না। দুজনের ক্ষেত্রে কিন্তু সেম ক্যাটালিস্ট ইউজ হয় AlCl3, ঠিক আছে। লিমিটেশন কি আছে, লিমিটেশন হচ্ছে ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশনে কিছু লিমিটেশন আছে, মানে ডিঅ্যাক্টিভেটেড রিং ডু নট আন্ডারগো ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন। কিছু লিমিটেশন আছে ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন। ডিঅ্যাক্টিভেটেড রিং মানে কি, যেই রিং এর সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে, যেমন নাইট্রোবেনজিন এটা ডিঅ্যাক্টিভেটিং মলিকুল, মানে কি রিং মানে কি, যে বেনজিন রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, তো তার জন্য কি হয় যে ওই বেনজিন রিংটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ হয়ে যায়, তো ওই সমস্ত মলিকুল গুলো কিন্তু ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন দেখায় না। স্ট্রংলি অ্যাক্টিভেটিং গ্রুপ যেমন ধরো অ্যামিন গ্রুপ বা OH বা CH3, তারা কিন্তু ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন দেখায়। পলি অ্যালকাইলেশন ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য অ্যালকাইলেশন, ঠিক আছে। পলি অ্যালকাইলেশন হচ্ছে এর একটা লিমিটেশন আছে, পলি অ্যালকাইলেশনও কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে, ঠিক আছে। পলি অ্যালকাইলেশন অনেক সময় হয়ে যেতে পারে, অ্যাসাইলেশন হয় না, পলি অ্যাসাইলেশন হয় না, ঠিক আছে, কিন্তু পলি অ্যালকাইলেশন অনেক সময় কন্ট্রোল করা যায় না। এইখান থেকে কিছু কিছু কোশ্চেন আছে, তোমরা এখানে আমি কিছু কোশ্চেন আলোচনা করছি, তো তোমরা দেখো। 1 নম্বর হচ্ছে ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন আর টাইপ অফ, কোন ধরনের রিঅ্যাকশন, এই যে ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন হয় এটা কোন ধরনের রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আমি ডেফিনেশনেই বলেছি যে ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। এবার হচ্ছে হুইচ ক্যাটালিস্ট ইজ কমনলি ইউজড ইন ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশনস,
অনার্দ্র AlCl3, এটা অনেক সময় অ্যানহাইড্রাস AlCl3 বলতে পারে, বা অনার্দ্র AlCl3, বা শুধু AlCl3 ও বলতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ফিডেল-ক্যাপ রিঅ্যাকশন। ইন ফিডেল-ক্যাপ অ্যালকাইলেশন দ্য অ্যাক্টিভ ইলেকট্রোফাইল কোনটা? অ্যাক্টিভ ইলেকট্রোফাইল হচ্ছে কার্বো অ্যানায়ন। এখানে হচ্ছে মেকানিজম থেকে কোশ্চেন করেছে, কিন্তু এই কোশ্চেনটা অতটা বেশি মানে অতটা এ নয়, তোমরা মেকানিজমটা দেখতে পারো, যদি একটা আধটা কোশ্চেন আসে তো মানে যদি খুব ডিটেলসে খুব কঠিন কোশ্চেন করে তখনই আসবে, না হলে জেনারেলি আসবে না। কিন্তু তোমরা এইটুকুই শুধু মনে রাখো যে ফিডেল-ক্যাপ অ্যালকাইলেশনে অ্যাক্টিভেটেড ইলেকট্রোফাইল কোনটা? কার্বো অ্যানায়ন। সরি কার্বন না, কার্বোক্যাটায়ন। সরি এটা ভুল বলা হয়েছে, কার্বোক্যাটায়ন। সরি, আমাকে করো। এই 3 নম্বরেরটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে যে ইন ফিডেল-ক্যাপ অ্যালকাইলেশনে অ্যাক্টিভ ইলেকট্রোফাইল কোনটা? না কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কার্বোক্যাটায়ন হচ্ছে মেন ইলেকট্রোফাইল গ্রুপ। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট আন্ডারগো ফিডেল-ক্যাপ রিঅ্যাকশন? লিমিটেশনে আমি ডেসক্রাইব করেছি, যেই সমস্ত বেঞ্জিনিং এর সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, যেমন নাইট্রোবেনজিন, এগুলো কিন্তু ফিডেল-ক্যাপ রিঅ্যাকশন পার্টিসিপেট করে না। ইন ফিডেল-ক্যাপ অ্যাসাইলেশন দ্য ইলেকট্রোফাইল ফর্ম কোনটা? আচ্ছা, এই দুটোই শুধু মনে রাখো, তোমরা ভিভিআইপি করে দিতে পারি এখানে, শুধু ওই যে মেকানিজম দেওয়া ছিল না, সেখান থেকে এই দু ধরনেরই কোশ্চেন আসতে পারে, যে ইন ফিডেল-ক্যাপ অ্যালকাইলেশন তার ক্ষেত্রে অ্যাক্টিভ ইলেকট্রোফাইল হচ্ছে কার্বোক্যাটায়ন, আর ইন ফিডেল-ক্যাপ অ্যাসাইলেশন ইলেকট্রোফাইল কোনটা তৈরি হয়? না অ্যাসাইল অ্যানায়ন। অ্যালকাইলেশনের ক্ষেত্রে আর প্লাস, আর অ্যাসাইলেশনের ক্ষেত্রে আর সিও প্লাস। এটা কি ওই হয় না, আর সিএল দেওয়া থাকে, মানে তোমার হচ্ছে বেঞ্জিন C6H6, এই যে আর সিএল, সেখান থেকে আর প্লাস পাই, এই আর প্লাসটা বেঞ্জিনের ক্ষেত্রে লেগে গিয়ে কি হয়ে যায় না এরকম বেঞ্জিন, আর এখানে এরকম আর লেগে যায়। সিমিলারলি অ্যাসাইলের ক্ষেত্রে আর সিও প্লাস গ্রুপও লেগে যায়, ঠিক আছে। এই 3 আর 5 নম্বর কোশ্চেনটা ওই যে মেকানিজম ছিল, সেখান থেকে 3 আর 5 নম্বর কোশ্চেনটা আসতে পারে। তো এরপরে যে জিনিসগুলো থাকে, এই যে এইখানে বলেছি যে সেকশন বি কন্টিনিউ, মানে তোমাদের হচ্ছে পার্ট বি আসবে। সেখানে আমরা বিভিন্ন রকম যে নাইট্রো কম্পাউন্ড গুলো হয়, মানে অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, নাইট্রোবেনজিন, ডাইনাইট্রোবেনজিন, টাইনাইট্রোবেনজিন, তারপর হচ্ছে বিভিন্ন রকম অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, তারপর হচ্ছে তোমার হেটেরোসাইক্লিক মলিকুল। এরকম করে ধীরে ধীরে করে আমরা ভিডিও করে করে ডিসকাস করতে থাকবো আর আলোচনা করতে থাকবো, ঠিক আছে। মানে তোমাদের সিলেবাস ধরেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা ডিসকাস করবো, ঠিক আছে। একটাও পয়েন্ট তোমাদের ছেড়ে যাবে না। 9-10 যে সিলেবাস আছে সেটা খুবই কম সিলেবাস, তার জন্য তাদের জন্য আমি বারবার বলছি যে একটা কোনো পয়েন্ট কিন্তু ছেড়ে যাবে না, প্রত্যেকটা পয়েন্ট থেকে যত ডিটেল স্টাডি করতে পারো তত পড়ো, নিজেকে নিজে কোশ্চেন করো যে কি কোশ্চেন আসতে পারে, এখানে কি হতে পারে, সেগুলো কিন্তু যে মানে তৈরি করে, এইভাবেই কিন্তু রেডি হও, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। পরের ভিডিওতে আমি আবার একটা নতুন টপিক নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।